ইনস্টল করেছি এটা 1500 কেবি জেনারেটর। তো এই এই জেনারেটরটাকে কিভাবে প্রপারলি আপনার স্মুথলি কিভাবে অপারেশন করা যাবে, এটা একটা গাইডলাইন আমরা প্রোভাইড করব। আমাদের যেটা আমাদের প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল অফিস, সেটা হলো গিয়া আপনার অ্যালামমেরি। আমাদের অ্যাকচুয়ালি আমি কিন্তু বলি, আমাদের ডিজেল জেনারেটরটা আমরা আসলে আমাদের প্রিন্সিপাল আছে। হ্যাঁ, ডিজেল জেনারেটরটা হলো পার্কিং, হলো ইঞ্জিন। অল্টারনেটর হলো গিয়ে আপনার মেকানিক্যাল বা লেয়ার সামার। এখন আমরা জানি লেয়ার সামার কি আছে, বাট আপনার ইঞ্জিনের যে মানে তার জেনারেটরের ব্র্যান্ডটা হলো টেম্পেস্ট। এই টেম্পেস্ট ব্র্যান্ডটা তৈরি করে হলো অ্যালাম মেরিন একটা প্রতিষ্ঠান। আপনারা শুনেন, লক্ষ্য করে ইতিহাসটা একটু দিলে, অ্যালাম মেরিন অ্যাকচুয়ালি পারচেস করে পার্কিং থেকে ডিরেক্ট, লেরোই সামার থেকে ডিরেক্ট করে ওরা ইঞ্জিনটাকে কাপলিং করে হলো ইউকেতে, ইউকের হালফে কাপলিং করে ওরা কাপলিং করে। আমাদের প্রিন্সিপাল হলো অ্যাকচুয়ালি অ্যালাম মেরিন। অ্যালাম মেরিনের একটা ব্র্যান্ড হলো টেম্পেস্ট। এই টেম্পেস্ট আমাদেরকে হলো টেম্পেস্ট ব্র্যান্ডের জেনারেটরটা যখন আপনারা এলসি করে নিয়ে আসেন, আপনার এলসি কিন্তু আপনার করছে, আপনার অ্যালামরিনকে এলসি দিয়েছেন, এলসি ওপেন করেছেন, এখান থেকে প্রোডাক্ট আছে। আমরা বাংলাদেশে ওদের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেছি এবং ওদের অথরিটি হিসেবে আমরা আপনার বাংলাদেশে সার্ভিসটা আপনাকে লোকাল এজেন্ট বলতে পারেন, লোকাল অথরাইজ বলতে পারেন। এবং এইটা আমার প্রায় দীর্ঘ 40 বছর ধরে আমরা এটা করে আসতেছি দেশে। এবং এই অ্যালামরিনটা হলো 1934 সালে হলো আপনার পার্কিংস প্রতিষ্ঠিত। পার্কিংস ইঞ্জিন কিন্তু তৈরি হয়েছে 1934 সালে। এই ভদ্রলোক যে অ্যালাম যিনি বার্নি, উনি মারা গেছেন গত 4-5 বছর আগে। তো ওনারও, ওনার বিজনেসটা আরো আগে থেকে, মানে ওই ওই 1930-এর আগে থেকে আর কি। তো ওনাদের আসলে পার্কিংস এর সাথে ওনাদের আসলে ইউকের একটা ভালো ওনার আমাদের প্রিন্সিপালের যে মালিক ছিল একটা ভালো লিঙ্ক আছে, ভালো দেখাবার। ওরা ওই বিভিন্ন ওইভাবে ওরা ওই ইঞ্জিন গুলো ওইভাবে ক্রয় করে দেয়। আপনি, আমরা সুবিধাটা পাই কি, যেমন ওদের যে জিনিসটা আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে অথেন্টিক প্রোডাক্ট। মানে ওরা আসলে চাইলেও আপনাকে 2 নম্বর বা ডুপ্লিকেট প্রোডাক্ট ওরা দিতে পারে, কারণ আমরাও কমফোর্ট ফিল করি। কারণ দীর্ঘদিন যাবত যখন ব্যবসা করতেছি, তখন এই ধরুন এতদিন আমাদের এত প্রায় 20,000-এর উপরে জেনারেটর আছে, বলতে পারবো যে ভাই এই প্রোডাক্ট আপনার 2 নম্বর ভাবে আছে বা এইভাবে আছে, প্রোডাক্ট ইজ দ্য অরিজিনাল অথরাইজড। আপনি একটা প্রোডাক্ট আপনি বলতে পারবেন না যে এই প্রোডাক্টটা অ্যালাম মেরিন দেয় না, এই প্রোসল লাগাইছে। প্রোডাক্ট আপনি, আমরা এই জন্য যখন এলসি আপনি করতেছেন, ইভেন আপনি পিএসআই করতে পারছেন। আমাদের যে অনেকে জেনারেটর কি করে, আপনার এই জেনারেটর যখন তৈরি হয় তখন আপনার ওই আমাদের অ্যালাম ফ্যাক্টরিতে যায় ভিজিট করে দেখে আসে, টেস্ট করে আসে। এটা ওরা ফরেন টেস্ট করে, আপনার সামনে চাইলে আপনি টেস্ট করেন। এরকম এগ্রিমেন্ট থাকলে সেটা আপনি গেলে ওরা ইনভাইটেশন দিয়ে, মানে ইট ইজ ওপেন মার্কেট। এখানে কোনো আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা কোনো এজেন্সি না। এই অ্যাকচুয়ালি আমরা হলো অ্যালামের একজন সার্ভিস প্রোভাইডার। আমরা ই ব্র্যান্ড যেটা বারবার ট্র্যাকিং সিস্টেম, ওই প্রোডাক্টটা আমরা বাংলাদেশে ডিস্ট্রিবিউটরশিপ আছে আমাদের, এবং আমরা এটা ই ব্র্যান্ডের ব্যবহার করি কাজ। আমাদের উদ্দেশ্যে একটা আছে গুলশান থেকে, আমাদের কর্পোরেট অফিস, আমাদের ফ্যাক্টরি আছে মিলের বাজারে, ভবানীপুর, গাজীপুর, আমাদের 2টা ফ্যাক্টরি আছে। থেকে শেয়ার হচ্ছে আচ্ছা, যে আমি এলামের কথা বললাম, এলামের জাস্ট একটা ওভারভিউ টানতেছি, ওভারভিউ টানতেছি আপনাদের। ভিডিও দিব, ভিডিওটা দেখলে হালকা এলাম, এলাম হইল গিয়ে নাম হলো এলাম লিমিটেড, এলাম পাওয়ার হাউস। অফিসটা কিন্তু 2,50,000 টাকা নিয়ে ওয়ার হাউসটা, এই ওয়ার হাউসটা দেখা যাচ্ছে লিমিটেড। অ্যাকচুয়ালি তার জেনারেটিং সেট হইলো গিয়ে 5 কেভি থেকে 3,000 কেভি পর্যন্ত সে জেনারেটিং সেট করতে পারে। এখন এলাম শুধু পার্কিং করা বেশি করে, বা আপনি যদি বলেন যে ভাই ভলভো দিয়ে করবো, কামিন্স দিয়ে করবো, হ্যাঁ দেন ক্যান,
মানে তারা অনেকের আহ, এখন ঘটনা হচ্ছে দেখা গেছে কি কামিজের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না বাংলাদেশে খুব একটা মানে পার্কিংস এর অ্যাভেলেবেল তারপর সব প্রিফার করে পারবে ভলভো দেখা গেছে কি অ্যাভেলেবেল না হয় না। তখন একটা ভলভো আবার আপনার আর কি সবাই কেউ হয়তো পছন্দ করে আমি লাইফে কয়েক জায়গায় দেখতে দিয়েছি আমি প্রায় 50-60টা জেনারেটর ভলভো জেনারেটর দিয়েছি কামিন্সেরও দিয়েছি ওদের একটা ছবি জাস্ট জেনারেটর করে আমি এইটাকে একটা ভিডিও দিব ওদের কিছু প্রজেক্ট আছে সেগুলো আর কি এই জমি টেস্ট বিভিন্ন বিভিন্ন দেশে ওরা এই যে ওদের দেখেন ওদের ওদের হলো আপনার এই যে অল্টারনেট গুলো যে বা এইগুলো যে পারচেস করে দেখেন এইভাবে রেখে দিচ্ছে এটা প্রয়োজন অনুযায়ী অর্ডার দেওয়া এইভাবে কাজ করে এই যে এই 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 জেনারেটরটা দেখেন এই জেনারেটরটা কিন্তু আমরা আপনার স্টাইলের একটা গার্মেন্টস আমরা দিয়েছি 3000 কেভি এমটি ইঞ্জিন দিয়ে হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের যে দেখেন ওরা লেগসি টেক্সটাইল ফ্যাক্টরি বাংলাদেশ সিঙ্ক্রোনাইজিং প্যানেল ওরা তো জানে না এটা তো ওরা কি মানে ডাটা দিচ্ছে যে টেক্সটাইল স্টাইল করা তা দুইটা নিয়েছি 3000 কেভি দুইটা এমটি ইঞ্জিন দিয়ে এটা কিন্তু পার্কিং এমটিও স্টাম্প করতে আচ্ছা ওদের ক্যানোপি বা এটা কন্টেনার টাইপ ক্যানোপি বলি আমরা এই কন্টেনার টাইপ ক্যানোপি ওরা তৈরি করে ওরা আসলে বেসিক্যালি বড় বড় প্রজেক্ট করে তবে আমরা ওদের একজন ভালো ক্লায়েন্ট অনেক বড় ক্লায়েন্ট ওরা আমাদের সাথেও বিজনেস করে সাকসেসফুল এবং আমরা ওদের আসলে সাপোর্ট বলে সবকিছু থেকে ওরা আসলে ওদের কিছু যে হেলথ সিস্টেম আছে 1 মিলিয়ন পাউন্ডের মতো ডোনেট করে ক্যান্সার ওদের এইখানে এই প্রতিষ্ঠানটা আমি তখন যারা চাকরি করে যেমন আপনি চাকরি করতেছেন আপনার 50 ইয়ার্স বা আপনি 70 ইয়ার্স 80 ইয়ার্স চাকরি করতেছেন আপনার ছেলে আবার চাকরি করতেছে আপনার সাথে। মানে বিজনেস ওদের এই রিলেশনটা এত deep যে আপনার ছেলে আবার চাকরি করতেছে আপনি ওইখানে বসে আবার রিটায়ার করতেছেন ওদের, মানে অনেক এইজের লোকেরা চাকরি করতেছে প্রবলেম এটা হলো অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হলো মেলটন বিজনেস পার্ক মেলটন হাব আমরা হাব বলি আর কি স্টেফেন ইংল্যান্ড এইগুলো ওদের জাস্ট এখন আপনারা তো বুঝতে পারছেন যে আপনার পার্ট ক্লোজ পাওয়ার জন্য ক্লোজ পাওয়ার কিন্তু শুধু মানে জেনারেটর বিজনেস করে না তাদের হলো সাবস্টেশন এবং আদার বিজনেস গুলো আছে এবং জেনারেটরের জন্য অ্যালার্ম মেরে বিজনেস মানে আমাদের পিএলসি ভিডিও দিন অ্যালার্ম একটা ভিডিও দেখেন সাউন্ড আসবে ওটা সাউন্ড নেই না ঠিক আছে যখন আচ্ছা তো ছোট গ্যাসের পানি জন্য খাওয়ার জন্য সেই করাই পানির বোতল সাউন্ড হচ্ছে সাউন্ড হচ্ছে না তো সাউন্ড তো না লাইট ঠিক আছে ওখান থেকে হালকা ওঠে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এইভাবে অল্টারনেটিভ গুলো ওরা এইভাবে খুব প্রিসাইজলি অনেক লোক নাই কিন্তু কিভাবে অ্যাসেম্বল করতেছে 2012 সালের একটা ডাটা তাদের
মারা গেছে আর কি, কিন্তু চেলসি ফুটবল টিম আছে না, চেলসি ফুটবল টিম চেলসি ফুটবল অনেকেই এখানে বলতে বলতে রাজা সরকার রয়্যাল ফেমাস বিজনেস করে আর কি, মানে আসলে কিছু রাজকীয় পরিবার মারা গেছে বিজনেস হয়ে গেছে। আমরা আসতেছি আমরা এখন অ্যাপ্লিকেশন ইনস্টলেশন এন্ড ট্রেনিং, যেটা ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন, যেটা আমরা বলি হলো ইপিজি, এটা একটা আসলে অ্যাপ্লিকেশন এবং ইনস্টলেশন। এটা আমরা কিভাবে করি আর কি, এটা অ্যাপ্লিকেশন কোথায় করা হয়, ইলেকট্রিক্যাল একটা পাওয়ার জেনারেট করতে, এটা আপনার ওয়ান কাইন্ড অফ পাওয়ার জেনারেশন। তো এইটা আমরা কিভাবে আসলে সাধারণত অ্যাপ্লিকেশনটা কোথায় করি, ইনস্টলেশনটা কিভাবে, এটা জাস্ট একটা আমরা তো ওভারভিউ আছে। পারপাস অফ ফোকাস আচ্ছা, ইনস্টলেশনটা কি, এটা আন্ডারস্ট্যান্ডিং আমরা শিখবো। আন্ডারস্ট্যান্ডিং দ্য মেইন সিস্টেম অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের আসলে মেইন সিস্টেমটা কি, আপনার able to complete the necessary testing best practice to engine system। আমরা ইঞ্জিনের সিস্টেমটা কিভাবে কাজ করে, এই জেনারেটরটা কিভাবে কাজ করে, এইটা অ্যাকচুয়ালি able to determine the where the engine and the installation। আসলে ইনস্টলেশনটা আমি যদি সংক্ষেপে বলি, আসলে ইনস্টলেশনটা কেন গুরুত্বপূর্ণ ইঞ্জিন অপারেশনের ক্ষেত্রে, এই জিনিসটাই আমরা আসলে কোর্সে আলোচনা করছি। এখানে কিছু আউটলাইন আমরা দিয়েছি, ইঞ্জিনের ভিতরে ঢুকে গেছি আমরা, কিন্তু জেনারেটর থেকে ইঞ্জিনের চলে আসছি।
আমি সাধারণত ইঞ্জিনটা নিয়ে বেশি কথা বলবো, কারণ অল্টারনেটরটা একটা আপনার যেটাকে বলা হয় যে এটা আসলে ব্যাটারি একটা অল্টারনেট, এটা যেটা আপনার একটা রোটর বলেন, একটা রোটর থাকে, শ্যাফট থাকে, এটা আসলে তো এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার, বা এটা আসলে কিছু নাই এটার ভিতরে। যেহেতু ইঞ্জিনের একটা ব্যাপার আছে, এর সাথে টোটাল জেনারেটর একটা ফোকাস আছে, আমরা ইঞ্জিনটা নিয়ে একটু বেশি আলোচনা। মাউন্টিং সিস্টেম, এয়ার ইন্ডাকশন সিস্টেম, এক্সস্ট সিস্টেম, রিকয়েল সিস্টেম, সর্বোপরি হলো জেনারেটর। ফুয়েল সিস্টেমটা নিয়ে কাজ করবো, ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে কথা বলবো, কুলিং, ভেন্টিলেশন, নয়েজ কন্ট্রোল, গভর্নিং। এর ভিতরে বেশি যে পার্টটা ইম্পর্টেন্ট যে টেক্সটটা আছে সেটা হলো মাউন্টিং সিস্টেম, এয়ার ইন্ডাকশন সিস্টেম, এক্সস্ট সিস্টেম, কুলিং সিস্টেম, ভেন্টিলেশন সিস্টেম। এই পাঁচটা ছাড়া আসলে এটা হলো মেইন আর কি। তো একটা একটা করে আসবো, এটা ডেফিনিশন কি। আচ্ছা, যাওয়ার আগে যেটা আমার আছে, একটা সেফটি দরকার আছে। হ্যাঁ, এটা আসলে সিস্টেম গুলো জানলেন, আসলে সেফটিটা কি আপনি চাচ্ছেন। দেখেন, আমরা যখন একটা জেনারেটরের সেফটি নিয়ে কাজ করি, বা যে কোনো জায়গায় আপনি কাজ করেন, আপনার চোখটাকে আপনার সেফটি রাখতে হবে, এবং আপনার কানটাকে প্রোটেকশন রাখতে হবে। চোখ করেন যে এই ঠিক আছে, চোখ কান খোলা রেখে চলো, বলে না এই তুই চোখ কান খোলা রেখে চলো। চোখ কান খোলা রেখে তারপর বলে কিন্তু চলতে। এখানে কিন্তু কেন বলতেছে, দেখেন সেফটি ফুটওয়্যার, নিচের দিকে তাকান, আই প্রোটেকশন, সেফটি ফুটওয়্যার, এয়ার প্রোটেকশন, মানে চোখ এবং কান এবং আপনার ফুট, এই ক্ষেত্রে আপনার সেফটিটা দিবে। এখন আপনার চোখকে খেয়ে দিবে সেফটি দিবে, আপনাকে অ্যাটলিস্ট গগলস পরতে হবে, আর পাটাকে কবে সেফটি শু পরতে হবে। কানের জন্য যেমন জেনারেটরের জন্য আপনার এয়ার বেল্ট আছে, হুম? যে আপনার ইসে পাওয়া যায়। এয়ার মাফলার যেটা। হ্যাঁ, মাফলার বলে, কেউ এয়ার সাউন্ড ফিল্টার বলে। হ্যাঁ, জেনারেটরের যে কাজ করতে যাবেন চলন্ত অবস্থায় কেউ যান, সেক্ষেত্রে এয়ার বেল্টটা ইউটিলাইজ করবে। আর এখানে আপনার 114 ডিবি আপনার সাউন্ড, এটা আপনার কানে নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা যে চাকরি করতেছি না, আমার হয়তো আমি দেখবেন যে আরো 60 হবে না, তার আগে আমি কানে কম শুনবো, এটা আমি জানি না গেছি, কারণ আমার জন্য আমার কাছে একটা আফসোস হয়। বুঝতে পারছেন? কিন্তু আপনারা যারা আমার কাছে প্রোটেকশন আছে, আপনার জন্য এখন ঘটনা হচ্ছে কি, আমরা তো দেখা গেছে যে সপ্তাহে 2-3 দিন হয়তো সফর গেছে, তা আপনি কিন্তু কন্টিনিউয়াস শব্দের সাথে আছে। আপনাকে অবশ্যই এয়ার প্রোটেকশন সিস্টেমটাকে, সাউন্ড প্রোটেকশন যে সিস্টেম, ওটাকে সবসময় ব্যবহার করতে হবে। তা আমি যদি 60 ইয়ার্স চিন্তা করছি গান জানি, তা আপনার তো আরো কিছু আগে যাবে, আপনার প্রতিদিন এই শব্দ পাচ্ছে। হ্যাঁ, এগুলো আপনার বেশি না, আপনার আহ 4 থেকে 5টা রাখবেন, যে আসবে চলন্ত অবস্থায় সেইটা। আর জেনারেটর যেটা করবেন সেটা হলো, আপনাকে আমিও অনেক সময় ভুলে যাই, চিকরা চিকরা কথা। আপনি ঠিক করে দিলে তো আপনি 110 ডিবির উপরে আপনি আপনি একটা মানুষ জোরে ঠিক করে দিলে 85, 90, 95 উঠাইতে পারবেন, এর বেশি উঠাইতে পারবেন। 110-এর কাছে 95 তো আপনি শব্দ তো সে শুনবে না। তা আপনাকে কি করতে হবে, আই কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, অপারেটর যারা আছে আই কন্ট্যাক্ট কিরকম, আপনার যাওয়ার আগে আপনি কিছু টার্মস দিবেন। আমি যদি বলি যে এটা মানে ক্লোজ ক্লোজ কর, যদি বলে যে হাতে বসে, আপনি আপনি দুজনের আন্ডারস্ট্যান্ডিং থাকলে যে কোনো সিগন্যাল, মনে করেন মোবাইল এখন না সিগন্যাল নেই, এই সিগন্যাল গুলো আপনারা যারা অপারেটররা আছে, যারা জেনারেটরের রানিং অবস্থায় যাবেন, তারা এই আই কন্ট্যাক্ট গুলো করবে। আই কন্ট্যাক্ট ম্যান্ডেটরি। এবারে যখন অপারেশন আই কন্ট্যাক্ট, আপনি দেখতেছেন যে 100 জায়গায় আপনার একটা প্রবলেম করে গেছে, আমাদের বেশ কিছুদিন আগে একটা জায়গায় 100 জন একটা জেনারেটর টাইনা নিয়ে গেছে একদম ভিতরে। হ্যাঁ, আর্থ ফল্টের জন্য, শুধু আর্থ ফল্ট বুঝতে পারেন। আপনি যে জেনারেটর বডিতে টাচ করতেছেন, কোনোভাবে আপনার যদি মিসিং, আর্থ মানে আর্থিং সিস্টেম মিসিং হয়, আপনাকে টাইনে নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি টেরও পাইবেন না যে কোথায় টাইনে নিয়ে গেছে, একদম টাইনে নিয়ে দেখবেন মনে হয় রেডিয়েটরে পাকাইতেছে, আপনি দেখবেন যে আপনি টেরই পেতেছেন। তখন টের পাবেন, তখন আর কিছুই থাকবে না, তখন ওরা আড়িগুড়ি পাই, মাথা মতো ফাটাই ফুটাই পাই, কিন্তু ঠিক হবে, স্পট রেট হবে। এরকম হয়েছে আর কি, বাস্তব হয়েছে অনেক। 100 ডিবি জানার যদি আপনার 1500 ডিবি টান দিলে কি করবেন, তো আপনার এই পোস্টমর্টম করার জন্য তো জিনিসও দিতে হবে।
বুঝতে পারছেন? সেই জন্য যখন আপনারা মুভমেন্ট করবেন আই কন্টাক্ট ম্যান্ডেটরি, ইভেন সিঙ্গেল কেউ যাবেন না, যে কোনো জেনারেলের কাছে দুজন যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, দুজন যাবেন, কারণ দুজন গেলে একজনের আই কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে। আপনি মনে করছেন দ্যাট ইজ নাথিং, কিছুই না। আমাকে দেখবেন পোলাপান বিভিন্ন জায়গায় ভিতরে ঢুকে ই করে উল্টে দাঁড়ায় থাকেন, কারণ ধরো আমি একটু দাঁড়ান, দরকার নাই, এত দরকার নাই, এত সাহসের দরকার নেই। আপনার সেফটি থাকবে, এবং সেফটি শুটা আপনাকে বিভিন্ন অকারেন্স থেকে বাঁচাবে। কিরকম? আপনার জেনারেটর যদি কারেন্ট হয়ে যায়, আপনি জানতেছেন না, কিন্তু আপনাকে যদি ধরতেছেন আপনার কিন্তু কিছুই হবে না, যদি আপনার সেফটি শুট। আপনার যদি সে আপনার বডি থেকে যখনই পাস হইতে পারবে তখনই আপনাকে টান দিবে, আর এর আগেও টান দিবে, ধাক্কা মার। বুঝতে পারছেন তো? আপনাদেরকে সেই জন্য সেফটি শু ম্যান্ডেটরি। একেবারে মনে করেন সেফটি শু ছাড়া কেউ কাজ করতে পারবে না। এবং গগলস এবং আপনার সেফটি শু, যেমন ধরেন হ্যান্ড গ্লোভস আছে, লেদার গ্লোভস আছে, আপনার তো মেকানিক্যাল ওয়ার্কশপই আছে এটার পাশে, আপনার তো ভালো করে করেন। বাট জেনারেটর ক্ষেত্রে যেটা, বা ওখানে পাওয়ার কেবলের লাইন গেছে, পানির লাইন, এই পাশে দেখলাম পানির লাইন আছে, হ্যাঁ। তো এটা যারা আপনারা যারা ইউজার যারা আছে, এদের জন্য আপনাদের হ্যাজার্ড গুলোকে আপনি কিভাবে রিমুভ করবেন, আপনার নিজের সেফটি আপনার কাছে। যেমন আমি আপনার হাই ভিজিবিলিটি জ্যাকেট পরবেন, বুঝলেন? দুটা তিনটা জ্যাকেট পরে যায়, আপনি যে হাই ভিজিবিলিটি গিয়ে আপনি ইয়েলো কালার ফিল্ড থেকে দেখা যাবে তার তিনটা লোক মুভমেন্ট করতেছে, এটা একটা সেফটি, কারণ আপনাকে আপনি চিনতেছেন না, তার জন্য আপনাকে আইডেন্টিফাই করতেছে। আপনার যদি কোনো ধরনের সমস্যা হয়, কারণ এখন যে জেনারেটরটা, এই জেনারেটরের জন্য প্রবলেম, যদি সেফলি চালানোর কোনো সমস্যা হয়, সেফলি না চালানো, তাহলে যে কোনো সময় একটা ইনসিডেন্ট, ইনসিডেন্টে কিন্তু আপনার হাত রঙে তার স্পটলি ডেড। এই জেনারেটরগুলো সাধারণত আমরা আপনার ওপেন এরিয়ায় অ্যাকসেপ্ট করি না, কারণ এই জন্য যে ভাইয়াকে বললাম যে ওপেন এরিয়ায় এই জেনারেটর অ্যাকসেপ্ট, এটা 1.2 মেগাওয়াট। এটা যে আপনি থানায় গেলেন না, এটা ইউনিয়নের থানায় আপনার বিদ্যুতের লাগবে, এটা সমস্ত থানা চলে যাবে আপনার এই একটা বিদ্যুৎ, একটা জেনারেটর। বুঝতে পারছেন তো? সেটা দিচ্ছে, এইটা আপনি যখনই আপনি এটাকে বসে আনবেন, হাতি যদি বসে আনতে হলে কি করে, অনেক টেকনিক আছে না, ওই টেকনিক আপনার কি করতে, আর আপনি নর্মাল একটা মানুষ হাতির সামনে দাঁড়ালে তো সুর দিয়ে একটা দিবে না, ফালায় দিবে। আপনি যখন ইউটিলাইজ করতে করতে গেলে কিন্তু এই জন্য আমি বলি যে আপনাকে, যে স্যারে কইছে যাইতে, আমি তেল তুল মাইকে কাজ করতেছি, বুঝেন তো অ্যাক্সিডেন্টটা কখন ঘটে। আপনি লাঞ্চ যাচ্ছি, হ্যাঁ লাঞ্চে যাচ্ছেন, হাত পা পরিষ্কার করে, মানে পরিষ্কার করে হাতটা ভিজা দিন, এই তুমি জেনারেটরটা বন্ধ করে আসো তো। এরকম হচ্ছে ও যে বন্ধ করতে গেছে, জেনারেটর কিন্তু আর্থিং হবে, কারেন্ট আসছে, ও তার পানি, বুঝছেন, হাতের পানি, ও কথা ওর সব মনে করেন বাড়ি মারছে, বাচ্চা গেছে, কিন্তু ও নিজেও বুঝতে পারছে না, কি রে কি হলো, আমি তো সারাদিন এর চাপ নেই, এখন কি হইলো। এখন হয়েছে কারণ ও যখন, ও তো তখন সেফটির অবস্থা, বুঝছেন, এমনও হয়েছে যে কোনো ফ্যাক্টরিতে অনেক এক্সপার্ট লোক, আমার সে হাজার গুণের ট্রেনিং প্রাপ্ত লোক সেফটি, ওই দিন সে হলো বড় সার হয়ে গেছে। বড় থাকার পরে সে তো তখন ঢোলা জুতা পরছে, ইনসিডেন্ট গুলো বলতেছে, ঢোলা জুতা পরছে, নর্মাল শু পরছে। হুম? তো নর্মাল শু পরছে, ঢোলা জুতা পরছে, এই যে শার্ট পরছে, মনে করেন ঢোলা ঢোলা শার্ট পরছে, ঠিক আছে, দূর তুমি এই লাইনটা দিতে পারো না, ও ভাই স্যার এটা ডেঞ্জার আছে, এটা যায় না, কিন্তু সেক্ষেত্রে এগুলো করে আসছে আমি আগে। কিন্তু তখন তো তার কাছে সেফটি ছিল, সে দিছে সাথে সাথে মনে করেন ডিজাস অল্পের জন্য বাইসে গেছে, আর সে নিজেই বুঝতে পারতেছে না যে কি হচ্ছে। একসাথে 1.5 কোটি টাকা loss। এক এক ঝটকায় এসিবি বার্ন মনে করেন এমন ভাবে কন্টিনিউয়াসলি বার্ন হচ্ছে, 1.5 কোটি টাকা loss। মানে আর প্রোডাকশন যে লসে সেটা তো মনে করেন, এটা তো বলা তো আর ওটা পিছনে। তো দেখেন এইগুলা কিন্তু ঘটে আমাদের দ্বারা, মানুষ তো আমরা হিউম্যান ইন্টারঅ্যাকশনে ওভার কনফিডেন্ট, অনেক সমস্যা। আমার 17 বছর লাইফে অনেক দেখছি accident। যার জন্য আপনাদের থেকে যারা আপনারা ইউজার আছেন, যারা ই করছেন, সেফটিটা সবার আগে। ইঞ্জিনকে আপনার বন্ধ করার জন্য ওর কাছে হাজার সেফটি দেওয়া আছে, ও অ্যালার্ম দিয়ে বন্ধ করে দিবে। দূরে চাপ দিয়ে বন্ধ করার ও অ্যালার্ম সিস্টেম আছে, প্রোটেকশন সিস্টেম আছে, ওরে ওরে হাজারটা প্রোটেকশন সিস্টেম ইলেকট্রিক্যাল প্যানেলে দিয়ে দেওয়া আছে। বুঝতে পারছেন? ও ওর মতো করে বন্ধ হয়ে যাবে, আপনি জোর করে কোনো কাজ করতে যাবেন না উইদাউট, মনে করেন যে আপনার সেফটি ছাড়া।
আচ্ছা, এখন আসেন যে মাউন্টিং সিস্টেম। মাউন্টিং সিস্টেম আমরা জেনারেটরের ক্ষেত্রে যেটা করি কি, বেসকে সাধারণত প্লেন করে ঘুরিয়ে পরে ভাইব্রেশন লোড করার জন্য আমরা মাউন্টিং সিস্টেম, জেনারেটরের উপর টর্শনাল ফোর্স আছে, হ্যাঁ, টর্শনাল ফোর্স আছে, ওই ফোর্সটাকে আমরা টর্শনাল ভাইব্রেশন আছে, হ্যাঁ, ইঞ্জিনের তো একটা ভাইব্রেশন হয়, আপনার তো দেখতে দেখতে চালাচ্ছি যেটা, এটার জন্য আসলে মাউন্টিংটা, এই যে লাল যে জিনিসগুলো এগুলো সাধারণত মাউন্টিং দেখাইছে। একটু একটু ডিটেলস যাই মাউন্টিং সিস্টেমটা আপনাদের। আসলে কি জন্য আমরা মাউন্টিংটা করি, কি জন্য মাউন্টিং করি, কি জন্য একসাথে করি, জেনারেটরটাকে ইঞ্জিনটাকে কি করে নিরাপদ রাখার জন্য। এডিকুয়েট সাপোর্ট টু এভয়েড মেকানিক্যাল ফেইলিওর আছে, যান্ত্রিক কিছু ফেইলিওর আছে, হ্যাঁ? যান্ত্রিক ফেইলিওর আছে। এই যান্ত্রিক ফেইলিওরটা কোথায় ঘটে? যান্ত্রিক ফেইলিওরটা ইঞ্জিন সিজ করছে বলে, একটু যান্ত্রিক ইঞ্জিনের ভিতরে কি করে ক্র্যাঙ্কশ্যাফট ব্রিগেড বেল্ট ভাইকা দেখা যায় কি গোল হয়ে যায়। মানে অনেক সময় গাড়ির ইঞ্জিন আমি শুনতে দেখি, ইঞ্জিন সিজ করছে, ইঞ্জিন বাতিল। এটা মেকানিক্যাল ফেইলিওর। আসলে এই ডিজেল যে ট্রাকের যে ইঞ্জিন না, এটা কিন্তু ডিজেল জেনারেটর, আমাদের যে জেনারেটর সেটা আট পাঁচটা কিন্তু এক, এবং জিনিস একই, শুধু একই করে আপনার একসাথে অল্টারনেটর লাগাই দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, আর ওর সাথে অল্টারনেটর না, ওর সাথে অল্টারনেটর পরে কেস আপনার পাওয়ার সিস্টেমটা আছে যেটা গাড়িটাকে টেনে, এই দুইটাই ডিফারেন্ট। ইঞ্জিন ফ্রিডম টু মুভ দ্য ন্যাচারাল আউট ইন ব্যালেন্স, ব্যালেন্স ফোর্স আছে, ব্যালেন্স ফোর্স, ব্যালেন্সিং ফোর্সের জন্য আপনার মাত্রিক। আচ্ছা, আমরা আসবো ভিতরে ভিতরে ঢুকতেছি আর কি, অল্প অল্প করে। প্রোভাইড এডিকুয়েট ড্যাম্পিং এন্ড সুপারশন অফ দ্য ইঞ্জিন ভাইব্রেশন, ভাইব্রেশনের যে ইঞ্জিনের যে অ্যাডিকুয়েট যে ড্যাম্পিং হয়, ড্যাম্পিং। আচ্ছা, এখন মাউন্টিং হলো আমাদের দুই প্রকারের, একটা বলি আমরা ফ্লেক্সিবল, একটা বলি সলিড। এই মাউন্টিংটা সাধারণত কোনটাকে আমরা ফ্লেক্সিবল বলি, কোনটাকে আমরা সলিড বলি, একটু দেখেন ছবিটা দেখেন, এইটা দেখেন, এই মাউন্টিং যে কালো কালো তিনটা দাগ আছে, দেখতেছেন তো? কালো কালো তিনটা দাগ আছে, এই তিনটা হইলো কি আপনার, এটাকে বলি আমরা ফ্লেক্সিবল, মানে এটা কিন্তু বেস প্লেনের উপর। আরেকটা মাউন্টিং আছে দেখেন বেস প্লেনের নিচে। আমার কি ভাইজান আপনার নাম হয়েছে কিছু ভাই, আপনি বলতে পারেন, এখন বলতে পারেন আপনার এই জেনারেটরের কোনটার কোন মাউন্টিং আছে? সেটা তো প্রায় জানতে বললো না, রাবার আছে। হুম? নিচে যেটা দেখেন ওটা তো মানে রাবার ছিল একটা। হ্যাঁ? এইটা হলো সলিড মাউন্টিং, এটা দেখেন, এটা সলিড। আর এইটা হলো ফ্লেক্সিবল। এখন বলেন আপনার, আমার 1500 পেতে কি আছে? সলিড আছে। আপনারা বুঝতে পারছেন সলিড কোনটা বলছেন? এটা নিচে সাদা। এই যে নিচে এইটার এগুলি মাউন্টিং, এন্টিবায়োটিক মাউন্টিং ভাইব্রেশন থাকে। এটা আমাদের জেনারেটর, এটা একটা 1000 কেভি জেনারেটর, এটা 1500 কেভি জেনারেটর, এটার নিচে মাউন্টিং, সেটার উপরে আমরা সলিড মাউন্ট, মাউন্টিংটা আমার নিচে, এটা খুব ইম্পর্টেন্ট। মাউন্টিং ছাড়া আপনার ইঞ্জিন মানে অপারেশনে যায় না, তো নেই, মানে মেকানিক্যাল ফেইলিওর সাধারণত মাউন্টিং এর জন্য। ওগুলো দেখতে দেখা যায় অনেক সিম্পল একটা জিনিস, ওটা দিয়ে আপনার স্প্রিং আর অনেক, ওটার কাজ অন্য কাজে হয় না। ভাইব্রেশন কমাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে যেটা হলো যে টর্শনাল ফেইলিওর, মেকানিক্যাল ফেইলিওর গুলো সেই দিবে। দেখেন ওই একটা ছোট জিনিস, পয়সার ছোট কিন্তু অনেক এটা ভাইব্রেশন অবজার্ভের মাধ্যমে তো। হ্যাঁ। আচ্ছা, দেখেন আমরা কিছু জেনারেটরের যে মাউন্টিং সিস্টেমের, এটা আসলে দুটা তিনটা দিন দেয়, অল্টারনেটর, ফ্যান গার্ড আর পাম্প, পারফর্ম দ্য ইঞ্জিন ড্রাইভ। এই কাজগুলো আসলে যখন অ্যালাম্পেরিন পরে বা এই দিকে, তখন ওরা এই কাজগুলো করে নিয়ে আসছে। আপনাদের যেটা আরেকটা জিনিস যেটা দেখাচ্ছে আমাদের, যে লোড ইঞ্জিনের যে লোড সিস্টেম, যেটা আমরা যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে, এটা বলে, যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে, যে কোনো পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে আপনার পাওয়ারটা সাধারণত
দেখেন লেখা 25% অফ ফুল স্ট্যান্ড বাই রেটিং। তার মানে আপনার জেনারেটরের ফুল স্ট্যান্ড বাই রেটিং 100%, তার 25% করে আপনি লোড বৃদ্ধি করতে যে কোনো পাওয়ার, যে কোনো ইঞ্জিনের। এরপরে যদি এইটার চেয়ে যদি বেশি লোড বৃদ্ধি করেন, সেক্ষেত্রে আপনার পুরো একটা ওভারলোডের ইস্যু এসে দাঁড়ায়। এখানে মেয়েরা বলে যে ভাই এটা কি এ, আপনার যদি হ্যাঁ, আপনার লোড দেখবেন আস্তে 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 25%, লোড টোটাল পাওয়ারের 25% এসে প্রাপ্ত হবে। এখন বলুন তাহলে ইঞ্জিনের কি দরকার? ইঞ্জিন এটা হলো স্ট্যান্ডার্ড। আপনি যখন অপারেটিং করবেন আপনাকে ওই জিনিসগুলো ভাই কোন লোডগুলোকে আমি ইউটিলাইজ করবো, কোন লোডগুলোকে আমি ইউটিলাইজ করবো না। তখন দেখেন এখন আপনাদের এখানে আছে 1500, আপনার এখানে আছে 650 আছে। এখন আপনাকে এইগুলো আপনার ডিসাইড যে কোনটা চালাইলে আমার ইফেক্ট, 1500 চালাইলে নাকি 600 চালাইলে। আপনাকে ওইভাবে আপনাকে অপারেটিং করতে হবে যে আসলে আমি কোনটা এখন চালাবো, কোনটাকে আমি লোডে দিলে ইফেক্ট। এখন আপনি বলেন যে স্যারের কাছে যাই বলবো, স্যারের পারমিশন নিতে। হ্যাঁ, স্যারের কাছে আপনি বলবেন, তা আপনি কি বলবেন? স্যার আমার এখানে এখন এত কিলোওয়াট লোড আছে, আমার এখানে এখন যদি আমি 1500টা চালাই, তাহলে আমার ফুয়েল কনজাম্পশনে এত টাকা, এত লিটার ফুয়েল আমার লস। 600টা যদি চালাই আমার এত লিটার ফুয়েল আমার সেভ হচ্ছে, আর 1500টা চালাই তাহলে আমি এত লিটার ফুয়েল সেভ করতে পারতেছি। ঠিক আছে, আপনি কোথা থেকে জানবেন ডাটা? কারণ আপনার কাছে ডাটা আছে 1500টা আমার 1 ঘন্টা চলে 80% কত লিটার কাটবে। হ্যাঁ, 1500টা চললে 1 ঘন্টা চলে কত লিটার কাটবে। আর হিসেবটা চললে ভাই কি কথা কি শোনা যায় এখন? তো কথা শোনা যায় না? হ্যাঁ। তো এই জন্য কি আপনি স্যারকে যে বলবেন যে আপনি যে স্যার আমি এখন এটা চালাচ্ছি, আপনি কি বলেন? পরামর্শটা নেবেন আমার কাছে, কিন্তু ইনফরমেশন এবং ডাটা অ্যানালাইসিসটা আসবে আপনার কাছে। তো এরা যখন কাজ করে, আমি যখন বলতেছি ভাই আপনার প্রবলেম সলভিং আসবে আমার কাছে, বাট ডিসিশন লাস্ট ডিসিশনটা স্যারের নিজে না। ঠিক আছে, কারণ আবার স্যারের কাছে মনে তথ্য থাকতে পারে যে উইদিন 2 মিনিটের ভিতরে আমার যে লোকটা আসবে সেটা হয়তো আপনার কাছে তথ্যটা নাই, যে উইদিন 2 মিনিটস এর ভিতরে আমার লোকটা আরো 50% এই যাবে, তাইলে তোমার 650 ক্যান নট ক্যারিয়ার। যেহেতু ক্যান ক্যারিয়ার করতে পারবে না, যেহেতু 1500টাই চালানো, এখন ডুবে দাও 2 মিনিটের ভিতরে তোমার লোক আসবে। ঠিক আছে, দ্যাট শুড বি অপারেটিং, ওইভাবে করতে হচ্ছে। আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে 25% টোটাল পাওয়ার কনজাম্পশন বা যে কোনো লোড পাওয়ারের ক্ষেত্রে আপনি যান 25% করে ইনক্রিজ। আচ্ছা, এই যে মাউন্টিং যেটা আমরা বলতেছি, এই মাউন্টিং এ যেটা টর্সনাল যে ভাইব্রেশন বলতেছে আমরা, ব্যালেন্সিং কিছু ভাইব্রেশন আছে। আচ্ছা, আমরা এটা একটা সিম্পল একটা ছবি দেখেন, ইঞ্জিন মাঝখানে একটা ফ্লেক্সিবল কাপলিং আছে, এই পাশে একটা আছে ফ্লাইহুইল। ফ্লাইহুইল এই যে এইটা কিন্তু অল্টারনেটর, ড্রাইভেন অল্টারনেটর এটা। এখানে আপনার ওই লোকে গিয়ারও থাকতে পারে, যদি আপনি গিয়ার চালান বা গাড়ি চালান, গাড়ির পাওয়ার এই জন্য ড্রাইভেন ইকুইপমেন্ট দিয়েছে। তো এই জায়গায় কি করে ওরা ফ্লেক্সিবল যে কাপলিংটা আছে, আমরা একটা অল্টারনেটর দিই, এই যে ছোটটা আমরা অল্টারনেটর দিতে পারি, এখানে অল্টারনেটর আছে অল্টারনেটর। এইখানে ব্যালেন্সিং করে অ্যাকচুয়ালি ফ্লাইহুইল এবং হাউজিং। এই ফ্লাইহুইল কিন্তু আরপিএমটাকে অনেকটা ব্যালেন্স, ঘূর্ণন শক্তিটাকে ব্যালেন্স হিসেবে কাজ করে। ফ্লেক্সিবল কাপলিং, এরপর তো ইসিএম আছে অনেকগুলো, ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং পিএলসি ওটার সাথে দেওয়া আছে, সেগুলো পরবর্তীতে আসবে। প্রাইমারিলি যখন আমরা যে ইঞ্জিনটা চালাই তখন আসলে দেখবেন যে আমাদের যে শ্যালো মেশিন আছে না, শ্যালো মেশিন হাত দিয়ে ঘুরায়, ওটা দেখবেন একটা বড় একটা ফ্লাইহুইলের চাকা আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মেকানিক্যাল পার্ট, ওটা কিন্তু ব্যালেন্স করে, লোডটাকে ব্যালেন্স। এটা দেখেন ছোট থেকে আস্তে আস্তে বড়, সব সিস্টেমটা একই। আচ্ছা, যেটা টর্সনাল ভাইব্রেশন বলছি একবার, টর্সনাল ভাইব্রেশন তাহলে এটা কি আপনারা বলতে পারবেন নাকি? এই যে পিস্টন, পিস্টন এইটা হলো কি কি, এটা কানেক্টিং ডট। কানেক্টিং। এটা বলতে পারবেন? এটা ক্রাঞ্চ। হ্যাঁ, যেটাই বলুন। আচ্ছা দেখেন ও কিন্তু আপ ডাউন না, পিটিসি আর বিটিসি তবে আপ ডাউনের সিস্টেম আমি দেখি ভিডিওতে দেখি। ও এই আপ ডাউন মুভি করে এখানে সিলিন্ড্রিক্যাল একটা
একটা টপ তৈরি করছে, এই যে টর্সনাল, এটা যে ঘূর্ণন আকাশন, এইটার কারণে কিছু ভাইব্রেশন, তারপরে মাউন্টেন সিস্টেম, গ্যাস প্রেশার, অনেক কিছু করছে যে কেউ পঞ্চাশ কিছু বিনোদন। এইটার এইটার যে এই আপ ডাউনের ফলে যে টর্সনও একটা ভাইব্রেশন হচ্ছে। এখন আমি চলে আসতেছি আমার মোটামুটি মাউন্টিংটা শেষ করছি। আচ্ছা আমার শেষ হওয়ার পরে ভাই আমরা একটা পরীক্ষা নেওয়া ছোট একটা কুইজ 10টা কোশ্চেন, তাহলে আমি পুনরায় একটা বেসিক কোশ্চেন। আচ্ছা, এয়ার ইন্ডাকশন সিস্টেম আসলে দেখেন আমরা এয়ার নিয়ে, যেমন ধরেন আপনাদের এখানে সমস্যা নাই, আকাশ করে কিছে জেনারেটর বসে ভাই, জেনারেটর আর্কিটেক্ট, বড় বড় আর্কিটেক্ট জেনারেটর বসেছে, এই নৌ সাহেব জেনারেটর মাথ কত বলে স্যার এত বলে পুরোমি এত বড় জেনারেটর কোথায় দিও না স্যার, এটা আমি বানাইনি স্যার, বানাই আছে তো স্যার ইউকে তে বিদেশি লোক স্যার, না না আরো ছোট বানাইছি জেনারেটর, তা তো ছোট কেমনি করুন স্যার, এইটি তো অনেক ছোট স্যার, না না আমি জায়গা তুমি আছে কত কেজি বসানো করে স্যার, আপনি তো এতটা বসানো না এত কেজি বসানো, তাহলে সাহেব তো বেসমেন্ট থ্রিটা, স্যার বেসমেন্ট থ্রিতে আপনার বাতাস পেবেন, তো বাতাস দিয়ে দিন। আমি বলছিলাম জেনারেটর বাতাস দিয়ে দিন। হ্যাঁ, এখন এই অবস্থা হচ্ছে, তাহলে বাতাস দেখুন আসলে কি করে আমাদের, আমরা যে ডিজেল জেনারেটর আছে, হ্যাঁ এখন আসি ডিজেল জেনারেটর, বাতাস হলো একটা ফুয়েল হিসেবে কাজ করে। আপনি শুধু ফুয়েল ফুয়েল বলে কিন্তু তা, বাতাস কিন্তু এয়ার কিন্তু একটা ফুয়েল, এয়ারও কিন্তু একটা ফুয়েল হিসেবে কাজ করে। এয়ার যদি না থাকে আপনার ইনজেকশন হবে না, ওই ডিজেল দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। এয়ার যদি ইনজেক্ট না হয়, এয়ার যদি কম্প্রেস না হয়, তাহলে তো আপনার ফুয়েলের সাথে যদি মিক্সিং না হয়, রেশিও ঠিক না হয়, তাহলে তো আপনার ফায়ার, আর ফায়ার না হলে ইঞ্জিন শক্তি পাবেন, ইঞ্জিন শক্তি না পাইলে কি হবে, আপনার পাওয়ার উৎপাদনই হবে না, জেনারেটই হবে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এয়ার কিন্তু একটা ফুয়েল হিসেবে কাজ করে। এখন কি এয়ার, এয়ার কি রাস্তাঘাটে বাতাস এইখানে তো ভাই এটাতে ফুয়েল না, এটাকে আমরা কি করি কম্প্রেস করি, আমাদের প্রয়োজন মতো কম্প্রেস করে দেন এটাকে আমাকে কমপ্লেক্স এয়ারটা আমাদের, যার এয়ার ইন্ডাকশন সিস্টেম দুইটা কাজে এয়ার দরকার হয়, একটা হলো ইন্ডাকশনের জন্য দরকার হয়, আর একটা হলো যে রেডিয়েটর, যেটা রেডিয়েটরের যে আমরা তো একটা রেডিয়েটর তো মানে একটা কুলিং সিস্টেম, কুলিং সিস্টেমে যে সামনে একটা ফ্যান আছে রেডিয়েটরের, ওই ফ্যানের বাতাসের জন্য আমার বাতাসটা দরকার, এবং যে ইঞ্জিনটাকে বডির যে হিটটা রেডিয়েট হচ্ছে এই হিটটাকে ঠান্ডা করার জন্য বাতাসটা দরকার। তাহলে বাতাসও কিন্তু একটা ফুয়েল হিসেবে কাজ করে। এবং এয়ার এবং ফুয়েলের ডিজেলের, আমি ডিজেল বলি, এয়ার এবং ডিজেলের কম্বিনেশন হয়ে কম্প্রেসর রেশিও যদি ঠিক না হয়, তাহলে দেখবেন যে আপনি সারা ধরনের, আপনার ওই যে ইঞ্জিন চলছিল পরে প্রথমে গিয়ে ভাইয়া কিনলানি বলছিল মানে সারা দাম আসতেছে বা সারা দাম আসতেছে, এখানে বলছিলাম আমার মনে নাই যে প্রথম যখন চালালাম ফ্রি লোডে, তার এটা লোড দেন, লোড দিলে কি হয়, লোড দিলে কম্প্রেসর রেশিওটা সমান, বুঝছো, তখন এয়ার ইঞ্জিনটা ওই সেম ই করে, ফ্রি লোডে এক্সপ্লোর করা আসলে আইডিয়াল না, জাস্ট নর্মাল করতেছে। এই জন্য আমরা বলি 50% বেশি চালাতে, কারণ কম্প্রেশন রেশিওটা যখন ভালো হয় ইঞ্জিনে তখন ইনজেক্ট করে সুন্দর মতো, ইঞ্জিনের পাওয়ারটা ব্যালেন্সিং পাওয়ারটা পায়, তখন ওই ইঞ্জিনের ধোঁয়াটাও দেখবেন কি ধোঁয়া দেখা যাচ্ছে, সমস্ত কিছুই ইঞ্জিনের ভালো থাকে। এই জন্য আমরা বলি যে লোড বেশি দিয়ে চালান, আর কোনো উদ্দেশ্য না, তাহলে ফ্রি লোডে চালাইলে আপনার কোনো কিছুই কম্প্রেশন ব্যালেন্সিং পায় না। আচ্ছা আমি এখানে যাই এয়ার ইন্ডাকশনটা কেন, এখানে আমার একটা ফিল্টার আছে, হ্যাঁ এখানে আমার একটা ফিল্টার আছে দেখা যাবে, এই ফিল্টারের পরে এই জায়গায় আমার কি আছে, একটা ইম্পেলার আছে, আমি এটা পরে একটা ভিডিও আকারে দেখলে আপনাদের সুবিধা হবে, এটা এই মানে এয়ারটাকে কেন কিভাবে আমাদের ব্যবহৃত হইতেছে, এইখান দিয়ে এয়ারটাকে ফিল্টারের মাধ্যমে এইখান দিয়ে এয়ারটা টানতেছে, এইখানটা ইম্পেলার আছে, এই জায়গাটা এক্সস্টার, এই সিস্টেম এইখানে হলো টারবাইন, এই পাশে হলো ইম্পেলার, এই দুইটা একটা রোটরের মাধ্যমে করে এক্সস্ট, যখন আমরা ক্রাঙ্কিং দিই তখন এক্সস্টের ধোঁয়াটা, এটা মেকানিক্যাল একটা, এটাকে আমরা টার্বো চার্জিং, এটা বলা হয় টার্বো চার্জিং, আবার সুপার চার্জার আছে টার্বো চার্জিং, বাট প্রিন্সিপাল ইজ সেম। কোনটা ড্রাইভিং গাড়িতে হলো গিয়া বেল্ট দিয়ে ড্রাইভিং, বেল্ট ড্রাইভিং করে, আমাদের এটা এক্সস্টের মানে মেকানিক্যাল পোর্শন, এটা মেকানিক্যালি আপনার যখন এটা এক্সস্টটা বের হতে থাকে, এর সাথে আরেকটা যে এই ইম্পেলার আছে যেটা, এই ইম্পেলারটা সাকশন করে, কিন্তু এয়ারটা যে লাল যে দাগ দেখতেছেন আপনারা, এই লাল দাগে সাকশন করে ও কি করে, ও এই জায়গায় নিয়ে যায়, এইটা হলো কি অ্যাকচুয়ালি একটা আফটার কুলার বলি, কেউ ওয়াটার কুলার এয়ার কুলার বলতে পারেন, আফটার কুলার বলতে পারেন, এটা আপনাদের ইঞ্জিনে আছে।
এই জায়গা থেকে করি কি এইটা যখন কম্প্রেসড হয় তখন অনেক গরম হয়, এয়ারটা অনেক গরম হিটেড হয়। এই এয়ারটাকে আবার এত হিটেড এয়ার যদি এর সাথে হয় মিশ্রিত হয় তাহলে আপনার হলো গিয়ে এটা আপনার কম্প্রেশন রেশিওটা ঠিক থাকে না, মানে ফুয়েলটা বেশি দেবে অথবা একটা বেশি। তারপর ওকে কি করে হয়, আবার দেখেন এই রেডিয়েটরের মাধ্যমে আপনার কুলের মধ্যে ওকে একটা নির্দিষ্ট তাপমাত্রা আনা হয়। এই তাপমাত্রা এনে এইখানে কিন্তু আপনার এখানে আছে রেডিয়েটরের সাথে, এটা তো দেখা যায় না অনেক সময়, মানে দুটা পার্ট লাগানো থাকে আলাদা করে। তো এইটা এরকম এইটাকে ঠান্ডা করে এটা দেখেন আবার এই ইঞ্জিনটা এই জায়গায় দেওয়া হয়েছে, মানে ফুয়েলের সাথে মিশ্রণের জন্য দেওয়া হয়েছে। তাহলে আপনি দেখেন তাইলে এয়ারটা স্যার হবে বলবেন, এটা সম্ভব। এবং এয়ারটা দেখেন এয়ারটা যত ক্লিন থাকবে, এয়ারটা যত ফ্রেশ থাকবে, কোনো বালু তো থাকবে না, ধুলাবালি কম থাকবে, তখন তত আপনার এয়ারটা ফ্রেশ এয়ারটা এখানে দাম। এই জন্য আমরা বলেছি যে আশপাশে ধুলা রাখবেন না, ময়লা রাখবেন না, পরিষ্কার রাখবেন, এই জন্য আমরা বলতে আসছি। আচ্ছা, এয়ার ইন্ডাকশন সিস্টেমটা আমি আচ্ছা, এই যে যে জিনিসটা আপনাদের বললাম, এই জিনিসটাই হলো কি আপনার এখানে একটু মানে ইসের আকারে দেওয়া হয়েছে। এয়ার ইন অ্যাম্বিয়েন্ট এয়ার, নর্মাল যে ওয়েদারের এয়ার, এটা ঢুকলো এয়ার ক্লিনারের মাধ্যমে, এয়ার ক্লিন হলো। এইখানে দেখেন কম্প্রেসর থাকে, এইখানে একটা টারবাইন আছে। টারবাইন হলে এক্সস্ট দিয়ে থেকে এক্সস্টের ধোঁয়াটা বের হয়ে যায় টারবাইন দিয়ে। আর কম্প্রেসর যেটা আমি ইম্পেলার বললাম, এখানে ইম্পেলার আছে, কম্প্রেসর দিয়ে এইখান দিয়ে এয়ারটা যায়, যে কি করে এয়ার টু এয়ার চার্জ কুলার, মানে এয়ার কুলার বা আফটার কুলার যেভাবে নামে চিনি, এয়ার টু এয়ার চার্জ কুলার। মানে এখানে একটু সে দেখে লাল থেকে সবুজ হয়েছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ইনটেক ম্যানিফোল্ডে সে যাচ্ছে। সিম্পল জিনিস, কঠিন কিছু না, মানে একেবারে সিম্পলিফাই। আপনি যদি মানে কমপ্লিকেটেড এই দুনিয়ার যতই গাড়ির কাছে যান, এর কাছে যান, আপনি যদি জেট ইঞ্জিন ছাড়া, জেট ইঞ্জিনের তো আমি জানি না, ডিজেল ইঞ্জিন যত কিছু যেখানে যান সবের কার্যক্রম একই জায়গায় যায়। এটা জাস্ট ইন্ডাকশন সিস্টেমটা কেউ একটু মানে আমার কোনটা ইনটেক ভালভ, কোনটা টার্বো, ইনলেট প্রেসার, এইগুলো জাস্ট একটু আইডেন্টিফাই করে দেখাইছি। তো দেখেন এটা হলো জেনারেটর একটা ইনস্টলেশনের ইমেজ একটা দেখাইছি। ইমেজটা কিরকম, আমরা এটা ডিটিসি এর একটা প্রজেক্ট, রুম ক্যানোপি করা হয়েছে, এটা বেসমেন্ট থ্রিতে। হ্যাঁ, বেসমেন্ট থ্রিতে এটা মানে ভূমি থেকে আপনার 40 ফিট ভিতরে নিচে, আর এটা নিয়ে মোটামুটি 60 ফিটের নিচে আছে, আর 6 তলার মতো নিচে হবে এটা। এই বিল্ডিংটা হাইট হলো 20 মিটার, 20 মিটার, সরি 6 মিটার 20 মিটার। এরপরও আরো দুইটা বেসমেন্ট আছে। তো এখান থেকে আপনার এয়ারটা বের করতে হয়েছে, এখানে রুম ক্যানোপি করা হয়েছে। এরপরে এই সামনেও একটা ভয়েড আছে, ভয়েড করে এটাকে গ্রাউন্ড ফ্লোরের উপরে ছাড়া হয়েছে। এখানে দেখতেছি যে এখানে ওরা ওই বিএনপিসি কোড মেনটেন করে দেন ওরা একটা কাজ করছে। আর এখানে 802টা 401, এটা তেজগাঁতে এই যে রোড সাইড হাইওয়ে লাগিয়ে ঢুকছে। সিলিংটা আপনার হলো গিয়ে আপনার কর্পোরেটেড ওয়াল দিয়ে, মানে ক্যানোপি করা তো, ক্যানোপি সিলিংটা আপনার ইয়ে আছে, ওয়াল আছে, আরসিসি ঢালাই আছে। তার নিচে আবার আপনার সাউন্ড প্রুফের জন্য আপনার হলো গিয়ে কর্পোরেটেড শীট দিয়ে করা হয়েছে। ইকুয়ালের ভিতরে তো কোনো ইনসুলেশন নেই। না, ব্রিকওয়ালের ভিতরে ইনসুলেশন আছে, এটা 15 ইঞ্চি 15 ইঞ্চি আর 25 ইঞ্চি আছে। আচ্ছা, এটা যেরকম বক্সিট দেয়, হ্যাঁ ককশিট দেওয়া আছে, ককশিট দেওয়া, ডাবল লেয়ারের ককশিট দেওয়া। প্রথমে এরপরে ওয়াল আছে, দেন ডাবল লেয়ারের বক্সিট, হ্যাঁ, দেন আবার 5 ইঞ্চি ডাবল, তারপরে আপনার হলো গিয়া 3 ইঞ্চি ককশিট, তারপর 10 ইঞ্চি আবার ঠিক হচ্ছে। তার মানে অক্সিডটা হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি ককশিট। 3 ইঞ্চি হচ্ছে ভয়েড তৈরি করে, ভয়েডের মাঝখানে একটা ই দেওয়া হয়, 5 ইঞ্চি থাকে গ্যাপ, 3 ইঞ্চি ককশিট দেওয়া হয়। আর এটা হচ্ছে সিলিং এ এটা লাগে ওটা। সিলিং এ তো মনে করেন না, সিলিং এ আপনার ওই ককশিটটা দেওয়া যায় না। সিলিং এ মানে আপনার সাউন্ড লিকও বেশি হয়, যে যার জন্য আপনার সিলিং এ যেটা করা হয়, দেখেন এই যে ব্রিক ওয়াল গুলো আছে, এই যে ব্রিক ওয়াল গুলো দেখেন, ব্রিক ওয়াল গুলো কিন্তু প্লাস্টার করা নেই, প্লাস্টার লাগে, এবং এটার ভিতরে কিন্তু হলো জাস্ট ওই যে পুডিং টাইপের মতো। হ্যাঁ, এটা যত হলো থাকবে তত সাউন্ড কম। এর ভিতরে হলো আছে, এবং আমরা আবার করি কি হলো ব্রিক গুলো যেমন পাতায় লেভেল যেটা 3 ইঞ্চি করে হলো ব্রিক দিচ্ছে, অনেক জায়গায় আবার সেটাও করে দিচ্ছে ককশিটের সঙ্গে।
আপনার মানে ইকোটা যত কম হবে সাউন্ডটা তত অ্যাবজর্পশন বাড়বে, যত পাওয়ারফুল হবে দেন ওইখানে সাউন্ড ডিবিটা তত কমে যাবে। এখানে আপনার 72 ডিবি রুমের বাইরে, রুমের বাইরে 72 ডিবি, 10 ফিট দূরত্বে 72 ডিবি, অনেক কম সাউন্ড। আর ইয়ার সার্কুলেশন করতে হবে। ওই যে আপনার বেসমেন্ট 2 থেকে বেসমেন্ট 3 থেকে এটা আপনার এই পাশে 21 ফিট ওয়াল আছে। এর মধ্যে একটা ডিফিউজারের মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ ডিফিউজার এখানে অনেকগুলো আরো তিনটা আছে, একটা দেখা যাচ্ছে। ডিফিউজার মধ্যে Fresh air-ই হচ্ছে। হ্যাঁ ফ্রেশ এয়ার ন্যাচারাল ভেন্টিলেশন জেনারেটর চলে ফ্রেশ এয়ারই। আর এখানে আপনার এক্সস্ট ফ্যান আছে দুইটা, জেনারেটর বন্ধ হইলেও 30 মিনিট চলে, যে রুমের টেম্পারেচারটা বের করার জন্য। ও চললেও আসলে ন্যাচারালি টেনে দিচ্ছে। আমরা ফোর্স ভেন্টিলেশন দেয়নি, ফোর্স ভেন্টিলেশন দেয় না, কিন্তু এক্সস্ট সিস্টেম করলে হয় কি, যখন বের করে দেন আপনার বাতাসটা, এখানে যদি আপনার গরম বাতাসটা বের করে দেন তাহলে অটোমেটিক কুল হয়ে যাবে এই সিস্টেম। এবং এর সামনে একটা লবি করা হচ্ছে, এখানে রেডিয়েটরের হট এয়ার গুলো সারা হচ্ছে এই লবি, এটার পরে একটা মানে লবির মতো আছে। বাইরের বাতাসটা বের করছে আর ভিতরের বাতাসটা বাইরে। হ্যাঁ ভিতরের বাইরের থেকে ভিতরের বাতাসটা অটোমেটিক ন্যাচারাল। ফোর্স ভেন্টিলেশনে কি পাওয়ার লস বেশি হয়, এই জন্য আমরা ফোর্স ভেন্টিলেশন করে আসলে লাভ হয়। হ্যাঁ নিচে যদি আপনার ন্যাচারাল ফোর্স ভেন্টিলেশনটা কি, যেমন এক্সস্ট সিস্টেমে যদি আপনি প্রপারলি করেন আপনি ন্যাচারাল বাতাসটা ইঞ্জিন মানে আমাদের ডিজেল জেনারেটরটা এটাই বলে। কারণ দেখেন এই যে যখন অটো মোডে রাখবেন তখন কুলিং ডাউন দেন। ক্যানোপি করার ক্ষেত্রে এই যে আপনার ইনসাইড রুমের রিকোয়ার্ড কোনো টেম্পারেচারের আছে স্ট্যান্ডার্ড আছে কিনা? না আপনার এম্বিয়েন্ট টেম্পারেচার আপনার 40 রাখতে হবে। চলুন মানে এম্বিয়েন্ট টেম্পারেচার 40, যে কোনো সিস্টেম আপনার 40 বেশি এই ইঞ্জিন চালাইতে পারবে। 40 ডিগ্রি টেম্পারেচার ইস আপনার জন্য আইডেল টেম্পারেচার, মানে আমাদের দেশে 40 নিচে থাকলে তো 40 উপরে কখনোই আপনার এম্বিয়েন্ট টেম্পারেচার। আচ্ছা কুলিং সিস্টেম যেটা দেখাইছে, কুলিং সিস্টেমে যেটা আছে সেটা হলো যে আমাদের জাস্ট একটা রেডিয়েটরের ইন এবং আউটটা দেখানো হচ্ছে এখানে। সেটা আমি ভিডিওর সময় আমি একটু ভালো করে দেখবো। আচ্ছা ভেন্টিলেশন সিস্টেম যেটা আসতেছে, ভেন্টিলেশন সিস্টেম দেখেন ইঞ্জিন অ্যাকচুয়ালি, ইঞ্জিন কিন্তু রেয়ার সাইড, আমরা এটা অল্টারনেটিভ সেক্টরের মধ্যে রেয়ার সাইড, এটা রেয়ার সাইড, এটা ফ্রন্ট সাইড। এই রেয়ার সাইড থেকে বাতাসটা আসলে এইভাবে যায়, এই যে ফ্যানটা আছে না, এই যে দেখেন এখানে ফ্যানটা চলে, এই জায়গাটা ফ্যানটা চলতেছে, এই ফ্যানের মাধ্যমে বাতাসটা হট এয়ার রেডিয়েটরের মাধ্যমে সাইডে যাচ্ছে, সামনে দিতেছে। এখন ও দুইটা কাজ করতেছে দেখেন, একটা হলো গিয়ে কি ইঞ্জিনের অল্টারনেটর থেকে শুরু করে বডি যে এইগুলো আছে ওইখান থেকে যখন বাতাসটা টান দিতে ওই যে ওই বডিটাকেও পুল করে নিয়ে যাচ্ছে। তার মানে রেয়ার সাইড যদি, পিছন সাইড যদি আপনার ভেন্টিলেশন সিস্টেম থাকে দুই পাশে ভেন্টিলেশন সিস্টেম করে কোনো লাভ নেই। সিস্টেমটা থাকবে পিছনে রেয়ার সাইড, এই অল্টারনেটর পিছন বরাবর, এবং ওখান থেকে আপনার বাতাস টেক্সচারই সে সাতটা করে পিছন রেয়ার সাইড। ক্যানোপি মিলে আপনার হচ্ছে রিয়ার সাইডে ফ্রেশ এয়ারিং হবে এবং আপনার এক্সস্ট লাইন যে পাশে তার আপনার আছে এক্সস্ট লাইন আছে সেই পাশে আপনার হচ্ছে যে গরম বাতাসটা হবে। দেখেন এইরকম হয় অনেক সময় দেখা যায় রুম আটকে লাগছে, নিচ থেকে দিতে পারতেছে না, কিন্তু উপরে ফিরিয়ে আছে। গার্মেন্টস দেখা যায় কি নিচে দেখা যায় ফায়ার ডোর থাকে, রাখে ফায়ার ডোর সিস্টেম থাকে, দেখা যায় যে ফ্রেশে তখন উপরে করে ডাক্ট করে দেয়, কিছুই লাগে না, যেটা চালু হলো ডাক্টের মধ্যে থাকবে। ও তো আসলে নেগেটিভ প্রেশার, আমি এটা দেখাবো না ভিডিও দেখলে আপনার এটা এত নেগেটিভ প্রেশারও হয়। নেগেটিভ প্রেশার যখন আপনার টাইমে নিয়ে যেতেছে জেনারেটর, আপনার আপনার ডাটা লাগবে না, আপনার দাঁড়ায় থাকবেন, আপনার আপনার টাইমে নিয়ে যেতেছে রুমে, আপনার একটা মানুষকে নিয়ে যেতেছে। বুঝছেন নেগেটিভ প্রেশার খুব খারাপ জিনিস। হ্যাঁ তো এইগুলো আপনার হলো নেগেটিভ প্রেশার হলো খুবই খারাপ একটা জিনিস। আর আপনার যে অনেকে কি করে কি পিছন সাইড আটকে রেখে দুই পাশে জানলা খুলে দেয়, দিছি না ভাই জানলা খুলে, আসলে তো কোনো কাজ হয় না, ইঞ্জিনের রুমের টেম্পারেচার কমে। আপনার সবসময় জেনারেটরের পিছন সাইডে মানে রেয়ার সাইড, যেটা রেয়ার সাইড অল্টারনেটর সাইডে আপনাকে ওপেন রাখবে, যতটুকু ওপেন রাখবেন এটা। আমরা একটা ভিডিও দেখি কিভাবে
তো এই ভদ্রলোকের নাম হলো ফ্রাঙ্ক পার্কিনসন। এই ভদ্রলোকের নাম অনুসারে এই পার্কিনস ইঞ্জিনিয়ারটা মানুষের নামই তৈরি করা। অনেক কিছু চিন্তা করছেন এখন এই পার্কিনস ইঞ্জিনিয়ার পৃথিবী নিয়ে গেছে। এই ভদ্রলোক 1932 সালে আর কি প্রথম যেটা করছে এটা একটা আপনার দেখেন 4008 ট্যাগ। হ্যাঁ, মানে আমরা এইটা একটা মিনিং আছে, এই যে ভাই দেখতেছেন না পুরোপুরি একেবারে উপরে। হ্যাঁ, এটা হলো 4008 লেখা, ঠিক না? 4008 মানে 4000 সিরিজের 8 সিলিন্ডার ইঞ্জিন। এই এই অক্ষরটা দিয়ে আমরা সিরিজ গুলো কমপ্লাই। এটা আপনার 8 সিলিন্ডার একটা 4000 সিরিজের এই জায়গা একটা আপনার হাউজিং সিস্টেম। এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। শেয়ার হচ্ছে এগুলো জাস্ট আইডেন্টিফিকেশন। ব্রেদার পাইপ, থার্মোস্ট্যাট কোথায়, স্টক সলিডার কোথায় আছে, কুলেন্ট টেম্পারেচার কোথায় আছে, এয়ার রেস্ট্রিক্টেড ইন্ডিকেটর কোথায় আছে। এই জিনিসগুলো পড়ার সাথে আমাদেরকে যে ফ্লাই হুইলের যে ফ্যান হুইলটা কোথায় লাগানো থাকে, এটা ফ্লাই হুইল, এটা ফ্যান হুইল, স্পয়েল ড্যাম্পিং প্লাগ আছে। এটা আপনার সাধারণত মোটামুটি জানেন আর কি, যে এই জিনিসগুলো আইডেন্টিফিকেশন গুলো। আচ্ছা, এইটার আমি একটা ইংলিশে দিছি, এটা আমরা সাধারণত বাংলা একটা আছে, আপনি বাংলা এটা দেখি। আমি এটাকে আপনার সাথে একটু আলোচনা করি, ঠিক না? মানে জেনারেটর সেট অপারেশন ডিউরিং জেনারেটর অপারেশন। হ্যাঁ, ডিউরিং জেনারেটর অপারেশনের সময় কি কি করতে হবে? Do not overload the engine. Do not apply too much load at one time. Do not remove too much load at one time. মানে আপনাদের ওভারলোডে আপনার ইঞ্জিন চালাবেন, টু মাস তো 25% বেশি কোনো লোড প্রোভাইড করবেন না। আমি কেন পার্কিংস এর কথা বলতেছি, কারণ ওরা আমাদেরকে শিখাইছে, বুঝছেন? মানে ফ্রি ফ্রান্ড, ওরা ইঞ্জিনকে ওভারলোড দিবেন না। মানে ওদের ল্যাঙ্গুয়েজটা, আমরা এটা বাংলায় আছে যখন ল্যাঙ্গুয়েজ, মানে তুমি এটা ওভারলোড দিবা না, দিতে পারবে না। তুমি এইটা অ্যাপ্লাই করতে পারবে না। মানে ওদের ডাইরেক্ট কথা, মানে প্লিজ না, মানে তুমি এটা খুলে পারবে না। ওরা কিন্তু এইভাবে করে কিন্তু আপনার ইঞ্জিনটাকে লাইফ টাইম বাড়ায়। হ্যাঁ, এখন আপনার অ্যাসেট কিনছেন, দিস ইজ ইউর অ্যাসেট। আপনি যত উল্টাটা যদি মেনটেন করে চলতে হয়, অবশ্যই চলতে হবে, কারণ ওটা ক্যারেক্টারিস্টিক গভর্নমেন্ট আমরা যতটা চলি ততটা আমার ইঞ্জিনটা আসলে ভালো থাকে। কি সুন্দর লেগেছে, ডু নট অ্যাপ্লাই দ্য টু মাস লোড অ্যাট টাইম, ডু নট রিমুভ দ্য টু মাস লোড অ্যাট ওয়ান টাইম। রেকটিফাই রিপোর্ট রেকর্ড এনি ইনসিডেন্ট শাটডাউন ডিউ টু, যদি কোনো কিছু হয় রেকটিফাই করবেন অথবা রিপোর্ট করবেন অথবা রেকর্ড করবেন, যেটা আপনার প্রয়োজন। ওভার স্পিড যদি হয় অ্যালার্ম আসবে, হাই কুলার টেম্পারেচার অ্যালার্ম আসবে, হাই এক্সস্ট টেম্পারেচার আছে, এটার কারণে যদি বন্ধ হয়ে যায়। লো অয়েল প্রেশার অ্যালার্ম, যেটা আপনি মেইনটেনেন্সের কথা বলতেছেন, লো অয়েল প্রেশার আসে, যদি লো কুলেন্ট লেভেল আসে, হাই বা লো ফ্রিকোয়েন্সি আসে, এটা হয় রেকটিফাই করবো অথবা রিপোর্ট করবো অথবা এনি ইনসিডেন্ট শাটডাউন হয়ে যায় ডিউ টু এই কারণে। এটা 6টা কিন্তু ইস্যুতে আপনার হয়ে যেতে পারে। এখন আমরা যেমন আপনাকে বলবো যে আপনার কোন ইনসিডেন্টটা করতে পারে, যে হাই কুলার টেম্পারেচার এলাম। হ্যাঁ, ওভার স্পিড আপনার সাধারণত ওভার স্পিড আসলে রিসেট দিলে আমাদের ঠিক হয়ে যায়, সেম কাজ করে, এটা আমাদের সাধারণত। হাই কুলার টেম্পারেচারটা আমাদের বেশি আসে, কারণ কি আমাদের দেশে যে গরমের দিন যখন ইঞ্জিনটা চালায় কিছুটা, তখন কুলারেন্ট দেখা যায় কি পানি দেওয়া, নর্মাল পানি পরে দেখা যায় কি 6 মাস পরে কুলেন্ট নাই, পানি আছে। তো পানি তার কুলেন্টিং করতে পারে, তখন দেখা যায় যে ওই কুলারটা যখন আপনার ইঞ্জিন কিন্তু চালাচ্ছেন, তখন ওই কুলারটা আপনার ট্রাবল শুটিং এর জন্য আপনাকে অবশ্যই কুলার ব্যবহার করতে হবে। তখন দেখা যায় অনেক সময় হাই টেম্পারেচার আসে। আমাদের দেশে বেশিরভাগই লো অয়েল প্রেশার, আমাদের প্রেশার লেভেল সেট করা আছে, নিচে যদি যায় বেশিরভাগ, যদি এগুলো সাধারণত যে লো কুলেন্ট লেভেল আসে, এটা আসলে সাধারণত ওদের তো নির্দিষ্ট ওর একটা রেডিয়েটরের জন্য কুলেন্ট আছে, তারপরেও একটা সেন্সর দেওয়া আছে, নটা লেভেলে সেন্সর দেওয়া আছে, এবং লো অয়েল প্রেশার জায়গায় একটা সেন্সর দেওয়া আছে জায়গাটায়, যে ওর মানে একটু নিচে লাগলো। এখন আপনার হচ্ছে কি যে কুলেন্ট লো কুলেন্ট আছে, হাই রে কুলেন্ট মনে হয় নাই,
আসলে কিন্তু 2 লিটার 1 লিটার দিলে আপনার ওর লেভেলটা চলে আসে, ওর সেফটি ফ্যাক্টর কিন্তু ধরে নিয়েছে। দেন আপনাকে মানে 2 লিটারের মতো আপনি দেখবেন যে 1 লিটার কি 2 লিটার বা 3 লিটারে হলে এই ইঞ্জিন হয়তো বেশি লাগবে, হয়তো 3 লিটার 4 লিটার বা 5 লিটার দিলে দেখবেন যে লেভেলটা আপ হয়ে গেছে। তো লাগে হলো লুবাইলের ক্ষেত্রে দেখা যায় কি আপনার 2 লিটার যেমন ইঞ্জিনটা যখন রানিং থাকে একটা কিলোওয়াটের উপরে ওর একটা কনজাম্পশন আছে, আমাদের টাটা শিটে কিলোওয়াট। হ্যাঁ, প্রত্যেকেরই আছে, বড় ইঞ্জিনে আপনার ধরা পড়ে, কারণ বড় ইঞ্জিনে হলো গিয়া কনজাম্পশনটা বেশি হয়। তখন দেখা যায় যে লুবাইলটা চোখে পড়ে যে কিরে ভাই আপনার এই 100 ঘন্টা চালালে আপনাদের লুবাইলে গেল গিয়া 10 লিটার। তখন এটাটা আপনার কিলোওয়াটের উপরে আপনার একটা রেটিং আপনার বের করে যে এত গ্রাম লুবাইল তোমার কনজাম্পশন। এই জিনিসগুলো মনে করেন দেখা যাচ্ছে কমে যায়, তো আপনি আবার দিলেন, আবার বেশিও দিতে পারবেন, যদি বেশি দেন তাইলেও আপনার ডিপিস্টিক আপনার দেখতে হবে, যেটা ডিপিস্টিকটা আছে ইনভিডিউলে দেখতে হবে যে আসলে বেশি দিলাম। অনেক সময় কি হবে, কমে গেছে দুধ বারবার দিন টাইমটা দিয়ে বেশি, তাহলে কিন্তু সমস্যা। এটার জন্য কিন্তু এই জিনিস বেশি দেওয়ার জন্য কিন্তু পরিমাণ মতো যেটুকু আছে আমার সেটা। আর কিছু হচ্ছে অয়েল লিকেজ, কুলেন্ট লিকেজ, এনি স্মোক ইস্যু, এক্সস্ট লিকেজ, এয়ার লিকেজ, ইঞ্জিন উইল নট টেক লোড, আনইউজুয়াল নয়েজ। হ্যাঁ, এগুলো আপনি রেকটিফাই করবেন বা রিপোর্ট করবেন। যেটা হলো ওরা আমাদেরকে বলতেছে যে তুমি যদি এগুলো পাও তাহলে তুমি হয় রেকটিফাই করবা, তোমার রিপোর্ট করবা অথবা আচ্ছা ডেইলি চেক, এটা আমরা বাংলায় আমরা করে নিয়েছি, বাংলায় আমাদের আছে, আপনাদের দেখাবো। এই যে কুলেন্ট লেভেল চেক করবেন কিভাবে, অয়েল লেভেল চেক করবেন কিভাবে, ওয়ারিং হ্যাজ আ হার্নেস ইজ সিকিউর কিনা, ব্যাটারি কানেকশন ইজ সিকিউর কিনা, রেডিয়েটর ইজ সিকিউর কিনা। এটা আমরা আপনাদেরকে বাংলা প্রতিদিন একটা চেক আছে, হ্যাঁ ওরা প্রতিদিন বলে একটা, প্রতিদিন একটা জেনারেল চেক, ডেইলি চেক। আচ্ছা, ভিজুয়াল ইন্সপেকশন ডেইলি একটা আছে, প্রিভেন্টিভ মেইনটেনেন্স, এটা কিন্তু প্রিভেন্টিভ মেইনটেনেন্স এর পার্ট, যে ডেইলি চেকের একটা এভরিডে একটা আছে। ভিজুয়াল ইন্সপেকশন আছে, ওয়াক অ্যারাউন্ড দ্য, ওয়াক অ্যারাউন্ড দ্য চেক করুন অল কম্পোনেন্ট আর এনশিওর টু সিকিউরলি ফিটেড। তা স্যার দেখবেন একটু ঘুরবেন, যেটার পাশে যখন যাবেন ঘুরবেন, দেখবেন যে আসলে কি কোনো কোথাও কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা, সিগনিফিক্যান্ট। দেখেন এখানে ও that ensure the engine room flow is জেনারেটর রুমটা, হ্যাঁ যদি লো অয়েল করা থাকে বা ডিজেল করা থাকে আপনি এটাকে পিচ্ছিল কোনো ই রাখবেন। আপনার যেহেতু চালাচ্ছেন এটাকে যতটা পারবেন আপনার মিটার ফিল রাখবেন, আপনি যদি স্লিপ কেটে করে কই যাবেন করেন ওরা ইঞ্জিনের মধ্যেই যাইতে, ভেরি ডেঞ্জারাস। আর যদি ওখানে পড়েন আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, হাত পা ঠ্যাং কিছু একটা না ভাঙবে, বুঝছেন আপনার কিছু একটা ড্যামেজ হবেই। তুমি পড়া মানে আপনার কোনো একটা ইনসিডেন্ট আপনার আছে, হয়তো আপনার ইয়াং বয়সে আপনার হয়তো কিছু হবে না, কিন্তু পরে যখন যাইবেন 10 বছর পরে যে দেখবেন ওই জায়গাটা ব্যথা করবে টন টন। তারপর আমরা ইনস্টিটিউটটা আমাকে আমরা এটা, আচ্ছা দেখেন প্রিভেন্টিভ মেইনটেনেন্স এভরি 500 ঘন্টা পর ক্যারিড আউট দ্য ফলোইং। হ্যাঁ, দেখেন লুব অয়েল, এটা একটা চেক লিস্ট আছে আমাদের বাংলায়। হ্যাঁ, ওটা আমরা আপনাদেরকে একটু ডিটেইলস আলোচনা করবো। দেখেন আমরা আসলে যেগুলো বলতেছি বা আমরা যেটা ক্রস ওয়ার্ল্ডের নামে বলি বা যেটা বাংলায় বলি বা ইংরেজিতে বলি, পার্কিংস কিন্তু ডিরেক্টলি আমাদের বুঝছেন, এটাকে আমরা আপনাদের সহজলভ্য করার জন্য আমরা বাংলায় যে লংশিপ বলি এগুলো, কিন্তু এটা কিন্তু পার্কিংস এর সরাসরি মানে ওদের নির্দেশনা আছে তুমি এই জিনিসগুলো তুমি করো। আদারওয়াইজ আমরা যদি কোনো ধরনের ফেইলার হয়, বড় ধরনের ম্যাসিভ ফেইলার হয় ইঞ্জিনের, তখন ও ডাটা পাঠায়, হাজারটা ডাটা পাঠায় এগুলো ফুলফিল করছে কিনা, ফুলফিল হয়েছে কিনা, লকশিট ডাউন করছে কিনা, তারপরে দেন ও ভিজিটে আসে। দিস ইজ দ্য প্রবলেম, বুঝতে পারছেন? এখন ও আপনি বলেন যে ভুল ভাই এত কাহিনী দরকার নেই। কিন্তু আপনি তো আসলে বাইরে অরিজিন কিনতেছেন কেন? কারণ অরিজিন কিনতেছেন, অরিজিন এফিসিয়েন্সি ভালো থেকেই তো কিনতেছেন। হ্যাঁ, কারণ এই জন্য ও ক্রাইটেরিয়া গুলো সবসময় চেষ্টা করে যে ফুলফিল করার। মানে 100 ঘন্টা পর পরে কি ডিটারজেন্ট না না, আমি এটা আমরা ওর 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 যে রেটিংটা বলছে সেটা হলো 100 ঘন্টা একটা আছে, 200 ঘন্টা আছে, তারপর একটা 500 ঘন্টা। আমরা ওটা বাংলাতে যখন আসবো, বাংলা একটা আছে এখানে, আমরা ওটা আমাদের জন্য ইয়ে করে দিতে পারবো।
এটা কি পার্কিংসের স্ট্যান্ডার্ড নাকি? এটা পার্কিংস এর সরাসরি, এটা কিন্তু আমি যে ডাটাটা আপনাদের এখন দেখাইতেছি, এটা সরাসরি পার্কিংস এর ফরেন ফরেন ট্রেনিং থেকে ওদের প্রোভাইড করা হবে এটা। আপনাদের স্ট্যান্ডার্ড যদি 500 ঘন্টায় তাহলে আমরা 200 ঘন্টা করে কিভাবে দিব? এটা না, 500 ঘন্টা পর আপনার করতে হবে কিরকম 100 200 200 কত হলো 500, 500 পর আবার এটা চেক করতে বুঝছেন। ওইটা আমরা যেটা করবো, আপনার 100 ঘন্টায় আপনার একটা চেক আসবে, তারপরে আবার 200 ঘন্টা আসবে, তারপরে ওটা 200 ঘন্টা, তখন টোটাল কত 500 ঘন্টা। 500 ঘন্টা পরে আবার আপনার এই কাজগুলো বুঝতে পারছেন। 200 সাথে 500 যখন যোগ হবে তখন আপনার মানে 100 200 200। আমি এটা বাংলায় আপনার description, আমি একটু ইন্টারভালটা বলতেছি আর কি। ও যেটা আমাকে বলছে যে 500 ঘন্টা তোমার এই জিনিসগুলো তোমার চেঞ্জ করতেই হবে, বুঝতে পারছেন। এইটা 200 ঘন্টার পর যখন আপনি মনে করেন প্রথম 100 ঘন্টা, তারপরে 200, তারপরে পরবর্তী যখন 200 হবে তখন হলো কত আপনার 500 হলো না। ওই পরবর্তী 200 মানে আপনার 500তে আপনার আবার এগুলো চেঞ্জ করেন, বুঝতে পারছেন। এটা আমরা বলতেছি, বাংলাটা আসলে আপনার জন্য একটু ক্লিয়ার হবে। প্রিভেন্টিভ মেইনটেনেন্স এমনি 12 মাস, মানে 12 মাস পর পর প্রিভেন্টিভ মেইনটেনেন্স, ড্রেন ফুলফিল রিফিল সিস্টেম, মিক্সার সিস্টেম, কারেকশন মিক্সিং কুলার, ইনস্পেকশন অল নেসেসারিজ বাই carried out by parking state। এই যে মাউন্টিংটা যেটা আছে, এই মাউন্টিংটা যেটা আছে ইনস্পেক্ট করতে হবে পার্কিং, সেই পার্কিং স্টেট ইঞ্জিনিয়ার দিয়ে তুমি এটা করো, মানে আপনার ইউজারের এটা করার অথরিটি সে প্রোভাইড করে না। চেক ইন প্রোটেকশন ডিভাইস, গভর্নর এক্সপোর্ট কারেকশন অপারেশন, এগুলো ক্লিয়ার প্রত্যেক বছর 1 বছর পর পর এই জিনিসগুলো। ইনজেক্টর এনশিওর দ্য কারেক্ট অপারেশন প্লেসিং নেসেসারি থার্মোস্ট্যাটিক কাটার, এইটা 1 বছর পরে যখন আমরা কাজ আপনার ইঞ্জিন চলবে তখন এই জিনিসগুলো আমাদের তৈরি করতে হবে, মানে চেকিং চেকিং। এই কাজগুলো মাহমুদ সাহেবের টিম করবে, মাহমুদ সাহেবের টিমে আসবে, উনি 3-4টা জায়গায় মুভ করবে হলো যে মাঝখানে বলে একটু যে উনি মুভ করবে এরকম, যেমন আপনার ট্রাভেল শুটিং ফলো ভাই কন্ট্রোলার থেকে বিসি হয়ে গেছে, ওভারফ্লো অ্যালার্ম আসা, ওভার হিট অ্যালার্ম বন্ধ হয়ে গেছে, তখন উনি বলবেন ভাই দেখেন যে ইঞ্জিনের টেম্পারেচারটা কত হয়েছে, ভাই তো কুলেন্ট টেম্পারেচার তো অনেক হাই, 95 পারে আছে ভাই, তাহলে তো একটু সমস্যা হবেই, কারণ আমার অ্যালার্ম তো সেট করে দেওয়া আছে। তাহলে একটা কাজ করেন, ইঞ্জিনের ঠান্ডা কি বেশি চালাইছিলেন না কি হয়েছে, সমস্যা কি হয়েছে, না ভাই চলছে আজকে প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা চলছে, তখন দেখা কিন্তু আচ্ছা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার তো আমাদের 40 ডিগ্রি, তখন আপনি একটু কমাবেন কি হবে, মানে এটা হলো বলতেছি আর কি, যে একটা আপনাদের এই জায়গার যে ওয়েদার এটা অনেক বেটার, অনেক জায়গায় তো দেখা যায় যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 40 to 45 থাকে দিন আমরা, তখন দেখা যাবে তুমি বলো কি ঠিক আছে তাহলে এটা কাজ করে একটু ওয়েট করে রিসেট দিয়া তারপর আপনি চালান, দেখা যায় টেম্পারেচার ডাউন হয়ে চলবে। আপনার ওনার উনি আইসা সমাধান হচ্ছে আপনার ওয়ার কোনো সমাধান। এখন আমার একটা ইনসিডেন্ট করলো যেটা উনি বুঝতেছে যে এটা আপনারা তো রিসেট করতে পারবেন না, তখন উনি ওনাদের সুপারভাইজারের কথা বলবে, মুভ করা লাগলে মুভ করবে, আবার যদি ঢাকা থেকে মুভ করা লাগলে ঢাকা, এটা মানে ক্রাইটেরিয়া অনুযায়ী আর কি। আচ্ছা, এমনি প্রিভেন্টিভ মেইনটেনেন্স এমনি 5000 ঘন্টা পর পর, এটা ক্যারিয়ার বাই 10 পার্কিং ইঞ্জিনিয়ার দ্বারা সেটা ইনজেক্টর, এটা আমাদের যারা একটা টিম আছে, আমাদের একটা টিম আছে, আমাদের একটা টিম আছে স্পেশাল টিম, এটা আইসা 5000 ঘন্টা পর পর ওনারা আইসা 5000 10,000 এটা চেক করে। এবং আমরা যেটা করবো এটা আমাদের বিভিন্ন ধরনের চেক আছে, ওগুলোতে বুঝতে পারি যে আসলে এখন পর্যায়ে টেস্ট করতে হয়, অনেক সময় দেখা যায় 4,500 ঘন্টা পরও চেক করতে হয়। হ্যাঁ, অনেক সময় 48 ঘন্টা পর ওয়েদার যদি খারাপ হয় বা আপনি যদি চালানো হয়, তখন দেখা যায় যে আমরা কিছু কিছু সিমটম আমরা বুঝতে পারি যে আসলে এটা একটু ই করে নেওয়া, প্রিভেন্টিভ মেইনটেনেন্স করে নেওয়া জরুরি, তখন দেখা যায় যে ইঞ্জিন আবার লাইফ টাইম বাড়ানোর জন্য এটা আগাইতেও পারে, ফিক্স যে কনস্ট্যান্ট এরকম না, এটা বেরিয়ে যাবে। আমাদের ঘটনাটা হচ্ছে কি, আমাদের ইঞ্জিন গুলোতে আমাদের জেনারেটর তো আসলে ওরা ডিজাইন করছিল -10 ডিগ্রি, বুঝতে পারছেন, 10 ডিগ্রিতে আর হলো ম্যাক্সিমাম এখন 20 ডিগ্রি টেম্পারেচার নির্দেশ হয়, এটাই কনসিডার করে করছে, আসলে তো আমাদের দেশে এখন 40-45 চলে যেতেছে, আর -10 তো জীবনও আসে, সর্বনিম্ন হয়তো কত আপনার এখানে কত 15-16 থাকতে পারে। তো এই পার্কিং সিস্টেম গুলো কি মিডল ইস্ট কান্ট্রি গুলোতে দেয়? মিডল ইস্ট কান্ট্রিতে তো 90% ইনক্রিজ, এখন তো মিডল ইস্ট টেম্পারেচার পাবে হ্যাঁ মিডল আমাদের দেশের থেকে বেশি।
মিডল ইস্টে আমাদের চেয়ে বেশি, মিডল ইস্টে কি করে জানো, মিডল ইস্টে যে ওরা যে চালায়, যে নতুন রাস্তায় ফেলায় চালায়, ওরা তো সমাজ চালাবে চালায়, বুঝছো? ওরা তো আপনার 1 বছর 6 মাসের প্রজেক্টের কাজ হবে, ওরা ফেলাই দিয়ে ওরা আফ্রিকা টাফ্রিকা সব জায়গায় ফেলে। বুঝছেন না? বুঝছেন, আমার প্রিভেন্টিভ মেইনটেনেন্স যেগুলো প্রজেক্টে যেগুলো চলে ওইগুলো চলে। আর যেগুলো মনে করেন যে ব্যাকআপের জন্য যেগুলো ই করে, ওগুলো ওরা খুব সুন্দর করে এখন এই মানে কুল করে চালায়। ওটা তো ওইভাবে আর কি মানে মেনটেনেন্স করে চালায়, এটা ওদের পার্মানেন্টের জন্য। ওদের হয় কি ফেইলার, মেকানিক্যাল ফেইলার যত কম হয় তত যিনি সাসপেন্ড করে ছিল কোললেস্টার ছিল না ইন্ডিয়া, কোললেস্টার, হ্যাঁ হ্যাঁ কোললেস্টার ব্র্যান্ড ছিল জেনারেটর, বাংলাদেশের বিভিন্ন কিলোস্কার না কোললেস্টার কি জানি নাম আছে, কিলোস্কার 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 না কিলোস্কার যাই হোক, ওই ইঞ্জিনটা প্রথম তো ওরা বিক্রি করছে কম নয়, এরপরে যে মেকানিক্যাল ফেইলার শুরু হইলো। আর ইঞ্জিনের কি ইঞ্জিনটা এখন তো 5,000 ইঞ্জিন আছে, ইঞ্জিন অনেক আরএনডি করছে। এটা মনে করেন ওরা ইঞ্জিন রাইখা দিতে আরএনডি করে, এখন ওদের ইঞ্জিনে আরো কিছু সিরিজ আছে যেগুলো কিউসি তে আছে, 4-5 বছর 10 বছর ধরে কিউসি তে থাকে, তারপরে মার্কেটে লঞ্চ করে। আসলে ফেইলার কি ফেইলার হচ্ছে কি, এই ফেইলার গুলোকে অ্যানালাইসিস করে তারপরে ভেরি ডিপ মানে লং টার্ম প্রসেস। আপনার মনে চাইলেন কালকে 10 লাখ সিসির ইঞ্জিন বানাবো, এটা নন, পারবেনই না। এই 5,000 সিরিজ আসছে, তাদের আরএনডি করছে 20 বছর আগে থেকে স্টার্ট করছে। তাকে মানে ই করে করে সাইজ করে 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 আমরা কিছু আনছি, আমরা অর্ডার দিচ্ছি, আমাদের আসতেছে 5,000 সিরিজ 2টা না 3টা ইঞ্জিন আসতেছে। প্রত্যেকদিন হচ্ছে কিন্তু প্রত্যেকটা সিরিজ নিয়ে আপনার অ্যানালাইজ চলতে থাকে, আরএনডি চলতে থাকে, ইঞ্জিনের কিভাবে এফিসিয়েন্সি কমান যাবে, ইমিশন কিভাবে কমান যাবে, এগুলো লেখা আছে। আমি তো অনেক ইঞ্জিন 15 ইঞ্জিন তো আগে ভয় পাইতো মানুষ দেখলে, মানে বিশাল বড় ইঞ্জিন ছিল, সাইজ ছোট হইতে কত ছোটতে নামে আছে, আরো ছোট করার চেষ্টা করছে। লাস্ট আপডেট ক্লাস আপডেট সিরিজ। হ্যাঁ পাশাপাশি আমাদের আসতেছে আর কি, ইসে আছে আর কি, ম্যানুফ্যাকচারিং হয়েছে আমাদের, আমাদেরই আসবে বাংলাদেশের ঢুকবে, আমরা শিপটা আছে, শিপটা আছে। আমি তো বলতে বাজাজ সিরিজ ওরা লঞ্চ করছে, বাজাজ সিরিজ লঞ্চ সেটা স্টার্ট হয়েছে 20 ইয়ার্স আগে। বাজাজ সিরিজ যে এটা লঞ্চ করে, কারণ একটা ইঞ্জিন আপনাকে দিলেই যে চলবে সেটা, ও নিজে আগে টেস্ট করবে যে আসলে আদৌ এটা এত রোডে চলতেছে কিনা, বিভিন্ন রকম তারপরে আপনাকে তো আমাদেরকে ওরা তো একটা গাইডলাইন দিয়েই দেয়। তারপরও ইঞ্জিন মনে করেন যে ওদের ইঞ্জিন সাস্টেন করার জন্য একটা তো ফ্যাক্টর অফ সেফটি তো ওর নিজের কাছে একটা নিয়েই রাখে, কারণ ওইটা না হইলে ওই মার্কেটে তো সাস্টেন করতে পারবে। সেটা হলো কম্পোনেন্ট গুলো, ইসিউ কন্ট্রোলার এগুলো দেখাইছে। আচ্ছা এই হলো শর্টকাট একটাই। আচ্ছা আমরা এখন আরেকটা এই যেটা বাংলাটা যেটা চাইছি বাংলাটা যেটা চাচ্ছি, আমাদের অপারেটর আছে না এদের জন্য আচ্ছা প্রতিদিন যা যা করতে হবে, নির্দিষ্ট সময় পর পর যা যা করতে হবে, জেনারেটর চালানোর সময় সতর্কতা, জেনারেটর বন্ধ থাকা অবস্থায়, ঠিক আছে, অবশ্যই বন্ধ থাকা অবস্থায় কি কি কাজ করতে হবে, ঠিক আছে। এই ইনস্ট্রাকশনটা আপনাদের যে এর আগে আমি সফট কপিতে দিয়ে দিছিলাম, হ্যাঁ সফট কপিতে দিয়েছে, এইটা আপনারা কি করবেন, এটা আপনারা প্রতিদিন যারা আছেন একটা ওই সে আপনাদের যে জেনারেটর রুমের পাশে লাগায় রাখবেন, একটু শুধু একটু চোখ বুলায় যাবেন, তাহলে দেখবেন কি আপনাদের ইঞ্জিন চালাইতে আপনাদের অসুবিধা হবে। ওর ভাষাটা মানে ঘটনা হয়েছে কি, ওর ভাষাটা যদি দেশের বরিশালের ভাষায় বলে কি জানি যে গরু চালাইতে হইলে জানি কি হইতে হয়, আবার ছাগল পালতে হইলে কিরকম হইতে হয়, এক একটা মানে ক্রাইটেরিয়া অনুযায়ী। আর বলেছে যে মুরগি পালতে হইলে মুরগি সবাই পালতে পারে। হ্যাঁ, এটা পশুপালনের ক্ষেত্রে বলছে যে ইঞ্জিন যখন আপনি চালাবেন তখন ওর ভাষাটা তখন এমন উপায় দেখেন, অনেক উপায় আছে আপনি জানতে এক্সপার্ট, সে শব্দ শুনে বইলা ফলাইতে পারে যে ইঞ্জিন ইজ গোয়িং আপনার, বলে যে না এটা স্যার আমাদের ফোন দেয় যে ভাই এটা মেনটেন্স করা লাগবে, আপনি তাড়াতাড়ি এইটা নিয়ে, তা আমরাও বুঝি যে আমাদের যে ভাই ও মনে হয় এটা লাগে, ও এটা দিয়ে ও বলে দিচ্ছে যে এটা লাগবে, এটা পাল্টানো লাগবে, কারণ সে জানে সেটা নিয়ে কাজ করবে। কোন যে আমরা দিই তাদের সে আবার অফিসে বলে দেয় যে ভাই ওইটা এটাই finance। আচ্ছা প্রতিদিন যা করতে হবে দেখেন, একটু বড় করি,
ডিপস্টিক দিয়ে লুব অয়েলের লেভেল চেক করবেন, যেটা আপনার সকালে এসে আপনার লুব অয়েল দেখবেন যে লুব অয়েলটা আপনার, বিশেষ করে 1500 কেবি আমি বারবার বলতেছি আপনাদেরকে, লুব অয়েল কিন্তু কনজাম্পশন উইল বি টু হাই আপনার ক্ষেত্রে, কারণ আপনি চালাইতেছেন 600, এখন 1500-তে আপনার কাছে কিন্তু অনেক মনে হবে, রেগুলার দেখবেন যে 2 লিটার নাই, 3 লিটার নাই। আপনি লুব অয়েল থেকে লুব অয়েল আছে কত লিটার আছে, কিছু আছে, এটাকে খুব যত্ন করে রাখতে হবে। আমরা কিন্তু আপনাদেরকে বেশি দিচ্ছি, কারণ কি যেন আপনি উইদাউট হ্যাজার্ড আপনি চালাইতে পারেন। আমি কিন্তু চাইলে, আপনি তো লটে আছেন, আমি চাইলে কিন্তু 10 লিটার কমায় আনতে পারি, কিন্তু আমি কিন্তু কমায় দেই না, বুঝছেন বড় কথা। কারণ আপনাকে, আপনার এটা উইদিন 1 মাসের মধ্যে অত লাগবে, তা দিলেই দেখবেন। আপনার ডিপিস্টিকের একটু লেভেলটা দেখেন, এই যে দেখেন লেভেল, এই যে অয়েল যে ডিপিস্টিকের যে লেভেলটা দেখেন, এই দেখেন এই যে ফুল, এই জায়গাটা মাঝখানে কাটা থাক, নিচে কাটা থাক, এই জায়গায়, এই যে এই জায়গাটা ফুলের বেশি দিবেন না, এই ফুলের কম থাকুক সমস্যা নেই, এটা মাঝামাঝি রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফুল আর এই যে কাটা, এই মাঝখানে যেন এটা থাকবে, বেশিও যেন না হয়। এই যে দেখেন স্লাইডলি লো, ওকে, স্লাইডলি ওভার, ওকে বলতেছে, বাট আমরা এটাকে অ্যাকসেপ্ট করি। কারণ কি জানেন, আমরা এই স্লাইডলি কত দূর যে স্লাইডলি চলে যায় এটা আমি জানি না। মনে করেন আমরা কেন বলি, ইঞ্জিন যখন চালাই তখন আমরা একটু স্লাইডলি হাই দিই, কারণ ইঞ্জিনে যখন ক্রাঙ্ক করে তখন সাম্পে যায়, বিভিন্ন জায়গায় বসানো যায়। এখন আপনি যদি প্রতিদিন ইঞ্জিনটা চালান তাইলে আপনার কোনো স্লাইডলি ফুল দরকার নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে ইঞ্জিন চালাইতেছেন 2 সপ্তাহ পর চালাচ্ছেন, তখন দেখা যায় কি ওইটা আবার ওই যে সাম থেকে আইসা পড়িয়া যায়, নিচে পরে আবার ওইটা চায়, ওটা একটু আপ ডাউনটা বেশি হয়। কিন্তু আপনি প্রতিদিন যদি চালান সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে ফুল এবং এই যে এই কাটা দাগ মাছ বরাবর বা স্লাইডলি লো রাখবেন, এটা আপনার চেক করা খুবই জরুরি। এই ইঞ্জিনের কিন্তু এটা একটা ম্যান্ডেটরি পার্ট, ব্লুবার্ড। এটার উপর আপনারা, আমি আরেকটা ডাটায়, আমি টেকনিক্যাল ডাটা শিটে আমি দেখাবো আপনাদেরকে যে আসলে এটা কত খায়, কতটুকু দরকার, কত কিলোমিটার, কত, এটা আমি দিব ডাটা, বেশি সময় নিব না। আচ্ছা, আর কত 30 মিনিট পাবো সময় আর নাকি? অল্প পরে আসলে বিশেষ আচ্ছা, না এটাই আমি তাইলে আচ্ছা, আর লুবাইল কমে যাওয়ার জন্য ঢেলে রাখতে হবে। হ্যাঁ, যে লুবাইল ঢালা ছিল একই লুবাইল ঢালা, এটা একটা ম্যান্ডেটরি। গ্রেড না, কোম্পানিও সেন্টার, ব্র্যান্ডও কিন্তু সেন্টার। আপনি মোবিল কোম্পানি ঢাইলে আবার পেট্রোনাস দিবেন, পেট্রোনাস ঢাইলে আবার মোবিল দিবেন, এখন আবার পেট্রোনাস দিচ্ছে, পেট্রোনাস দিচ্ছে। পেট্রোনাস আপনার প্রাইস আপনার মনে হয় একটু বেশি হয় না, তাই না? কারণ এটা ভিসকোসিটি ইন্ডেক্সটা ভালো, এটা গ্রেড করে একমাত্র ওরা গ্রেড করে নিয়ে দুবাই। আবার মোবিলটাতে ভালো না তা মোবিল, বাট আপনি এটাকে ফুললি চেঞ্জ যখন করবেন, তখন যখন আপনি ফুল ড্রেন আউট করে দিবেন, ড্রেন আপনার অন্যটা দিতে পারেন। কিন্তু পেট্রোনাস ভিতরে আছে, আপনি আবার মোবিল ডালবেন, এটা এটা দিবেন না। মানে আপনি যে মোবিল ইউজ করতে পারবেন না তা না, 15W40 আপনি মোবিল কোম্পানি ইউজ করতে পারবেন, বা আপনি ক্যালটেক্স এর ব্র্যান্ডের ইউজ করতে পারবেন, বাট আপনাকে কি করতে হবে, পেট্রোনাসটা ড্রেন আউট করে সমস্ত যখন ফুললি যখন বাইক করে ফেলাবেন, যেটা আপনি 100 ঘন্টা পরে করবেন, এটার পরে আপনি আপনার মতো করে পেট্রোনাসে যে দিতে হবে লাভ নেই। বাট পেট্রোনাসের ভিতরে আপনি মোবিল দিবেন না, মোবিলের ভিতরে পেট্রোনাস দিবেন না, তাইলে কি একটা টেম্পারেচার আছে, ভিসকোসিটি ইনডেক্স, ভেলোসিটি, ভিসকোসিটি, ভিসকোসিটি ইনডেক্স, তিনটা জিনিস আছে। তিনটা জিনিস কোন গ্রেডই যারা করুক, যতই গ্রেডই করুক, এক কোনদিন 100%। এবং পেট্রোনাসটা দেখবেন একটু এই পাতলা, মানে সবাই কিন্তু একটু পাতলা, কিন্তু ও যখন টেম্পারেচারে যায় ভিসকোসিটি ইনডেক্সটা ওর হাই। মোবিলটা একটু ভারী, মোবিল ব্র্যান্ড যেটা, ওরও পারফরমেন্স ভালো। হ্যাঁ, আর আমরা ওগুলো 2টা কি 3টা ব্র্যান্ড ব্যবহার করি, কারণ ওইগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে পার্কিং সিরিজের জন্য এই পারফরমেন্স ভালো। গ্রেড দিয়েছে তাহলে কোম্পানি 15W40 তো তার একটা গ্রেড বলছে, এই গ্রেডের ভিতরে আবার ভিসকোসিটি, ভেলোসিটি আছে। এটা এগুলো গ্রেড দেয়, তো এগুলো নাম করে এটা ভিসকোসিটি এটা হলো আরেকটা টেম্পারেচারের উপরে, ক্রাইটেরিয়ার উপর কাজ। যেমন ধরেন লিস্টে লেখো, বেঙ্গল মিটো ফ্রাইড চিকেন তৈরি করে, আবার মনে করেন যে ওই কাজী ফার্ম ফ্রাইড চিকেন তৈরি করে, একই ক্রাইটেরিয়ার ফ্রাইড চিকেন, একই মডেল, কিন্তু ভিতরে কিন্তু যে খাবে সে কিন্তু একরকম দেখবে না, দেখবেন যে একই ফার্মের মুরগি একইভাবে একই জনে রান্না করছে, কিন্তু সব কিন্তু সমান রান্না, 19-20 থাকবে। এখন এখানে কেন করতেছে যেটা হলো যে 2টা অয়েল যখন দিবেন, মনে করেন আপনি যখন এই নতুন অয়েলটা দিতে যাচ্ছেন, ওই অয়েলটা তো আপনার
একটা অয়েল আপনার 50 ঘন্টা চলছে, আপনার একটা নতুন অয়েল দিতেছে, নতুন অয়েলটা যদি ওই ব্র্যান্ডের না দেন, ওই ওর রেসপেসিটির সাথে ওর রেসপেসিটি অ্যাডজাস্ট, আপনার কিছুই হবে না, আপনি ইন্টারনালি দেখতে পারবেন না, কিন্তু আপনার আলটিমেটলি আপনার লসটা বাড়ে। এটা অনেক বড় ইস্যু না, হ্যাঁ, কারণ আমরা যখন না কিন্তু আপনাকে যদি পেট্রোনাস, আপনার ইঞ্জিন যদি পেট্রোনাস ঢালা থাকে, তাহলে পেট্রোনাসটাই, এবং এটা তো আপনার অলরেডি 200 ঘন্টা পর পর, 100 ঘন্টা 200 ঘন্টা পর পর আপনার চেঞ্জ করতে দিচ্ছে। আমার যখন মোবাইলটা ব্যবহার 50 ঘন্টা চলে গেছে, এবং ডিসপোজিটটা একেবারে কমে গিয়েছে, তো নতুন করে যেটা আমি ইউজ করতেছি, সেটার ক্ষেত্রে তো এটা আমারই বড় বিষয় হবে না আমি বলতে আপনি পেট্রোনাসের যদি 50 ঘন্টা পরে যদি পেট্রোনাসের আপনার পেট্রোনাসটাই নেই মোবিল কোম্পানির থেকে, এটা আপনার কাছে আমারই না, কিন্তু আপনি যখন এটা দিতে চাইবেন, মোবিলের দিতে চাইবেন, এটা কনজাম্পশন আবার বেড়েছে। গ্রেড ভিন্ন হলে কি কি সমস্যা হবে? গ্রেড ভিন্ন হলে যে 15 ডব্লিউ এর আমরা 20 না না, গ্রেড তো গ্রেডের যেই একটা জিনিস হলো, আপনাকে হাত আর পা বাঁধা সমুদ্রে ছেড়ে দিল, তখন আপনি তো সাঁতরাইতে পারবেন না, বুঝেছেন? এখন বলবো যে তোমার পা খোলার এরকম হাত রাখছে, এটা কি করে? লুবয়েলটা করে কি? লুবয়েলটার কাজ কি? ওর কাজ হলো আপনার ফ্রিকশনাল ফোর্স, টর্শনাল লোড গুলো ওখানে যায়, ও চলে যায়, পার্টসের পাশে চলে যায়। হ্যাঁ, 15W40 কেন আসছে? কারণ ওর যে টেম্পারেচার, আমার যে এমবিএর টেম্পারেচার এবং ওর যে ইঞ্জিনের যে টেম্পারেচার, এটাকে ব্যালেন্স করে ওর ওর গ্রেড তৈরি করছে। বুঝতে পারছো? ওর চেয়ে বেশি দিলেও খারাপ, কম দিলেও কুলেন্ট লেভেল যদি কমে যায়, তাহলে কুলেন্ট লেভেল ঢেলে ঠিক থাকে। আমাদের সমস্যা কি হয় জানেন? এই যে 20W 15W ইঞ্জিনের বেশি প্রবলেম গুলো 6 করে যেটা ইঞ্জিন করে কি, সব তো একই রকম দেখা যায়, তাহলে সব লেভেল ক্লিয়ারিটি কয় না, পরে যা দেখে ইঞ্জিনের লাইফ টাইমটা চলে যায়। এই আর ওরা এমন ভাবে ইঞ্জিনটাকে ম্যানুফ্যাকচার করছে, এমন ভাবে গ্রেডটাকে নির্ধারণ করছে, এবং সব গ্রেড গুলা ওরা আবার অ্যাপ্রুভাল করে। হ্যাঁ, যেমন ধরেন যে মোবিলের আছে, ক্যালটেক্সের আছে, মনে করেন আপনি সেলের নিয়ে আসেন না, সেলের এপিআই সার্টিফিকেট আছে, কিন্তু আমরা দেখছি যে মানে ইউজার যারা দেখছে চালাইছে, দেখে যে অ্যাকচুয়ালি ওই রেফ্রিজারেটর 2-3টা ইঞ্জিন চালাইলে মনে করেন যে লুবয়েল কনজাম্পশনটা কম হয়, ইঞ্জিনের পারফরম্যান্সটা ভালো হয়, হিটটা রেডিয়েটটা কম। এখন আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনা তো মনে করেন যেটা পারফরম্যান্স কম পাবেন, সেটা জীবনও চালাবে না। বুঝছেন? এটা হলো গিয়ে মানে আমরা ইউজ করতে করতে, যেমন পার্কিংস কিন্তু বলে না যে তুমি মোবিলে চালাও, পার্কিং বলে তুমি আমার ইঞ্জিনের অয়েল চালাবে, তুমি কি এর মোবিল চালাও। ওরা কিন্তু ওদের ইঞ্জিন অয়েল এবং ওদের ছাড়া রিকমেন্ড করে না, কিন্তু ওদের কাছ থেকে আমাদের ভ্যাটেড করে নেওয়া আছে যে আমরা এই গ্রেডের, এই ব্র্যান্ডের, এই সার্টিফাইড দাঁড়িয়ে আমরা তোমার চালাবো। তখন বলছে, ঠিক আছে, তাহলে ওরা আবার ওদের সাথে দেখছে, ম্যাচ করে যে হ্যাঁ ঠিকই কিন্তু আছে। এটা আমাদের অফিসিয়ালি সার্টিফাইড করা আছে। 15W40 হলে হবে না, 15W40 এর এপিআই সার্টিফিকেট আছে কিনা, এসিআই সার্টিফিকেট, এগুলো আর কি ওরা আবার দেখে। এখন অনেকে দেখা যায় সার্টিফিকেট তো 10টা বানাইছে, আসলে কিন্তু গ্রেড করার সময় ফলো করছে না, এটা একটা ব্যাপার। এটা আপনার একটা হার্ট হিসাবে কাছে। আচ্ছা, এরপরে যে আমাদের প্রতিদিন এয়ার ক্লিনার ইন্ডিকেটর চেক করতে হবে, প্রয়োজনে পরিষ্কার হতে হবে, এই করতে হবে। যদি রেডিয়েটর আচ্ছা কুলেন্ট লেভেল তো দেখ বললাম, ডিজেলের পরিমাণ লক্ষ্য রাখতে হবে, ডিজেলের ট্যাঙ্ক 3 ভাগের, আচ্ছা এটা হলো কি, আপনার তো যেহেতু ডিজেল ফুয়েল ট্যাঙ্কটা হলো বড় যেটা, এটা তো ফুয়েল ট্যাঙ্কটা তো আলাদা ইনবিল্ট আছে। তাই এটা যারা ইনবিল্ট ট্যাঙ্ক যেগুলো থাকে, এগুলো সাধারণত আমরা ট্যাঙ্কে যেগুলো থাকে, এগুলো সাধারণত আমরা 3 ভাগের 2 ভাগের নিচে নামবে, মানে অর্ধেক আমরা চালাইতে বলি না। 50% যদি ফুয়েল ট্যাঙ্কে থাকে, তাইলে আমরা চালান রিকমেন্ড, আপনি পুরোটা ফুল করেন, ফুল করে 2 ভাগের 3 ভাগের নিচে নামলে আপনি আবার ডিজেল পুনরায় ফিল করেন। জেনারেটর এবং জেনারেটর প্রতিদিন পরিচ্ছন্ন থাকবে। এটা হলো আপনার প্রতিদিনের কাজ। হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর যেটা আসছে, এইটা হলো এই যে 500 ঘন্টা যেটা আপনার ওই যে আসছে 1000 ঘন্টা, যেটা নির্দিষ্ট পর সময় পর পর যা যা করতে হবে। 100 ঘন্টার মধ্যে লুব অয়েল, অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে। নতুন জেনারেটর বা মেজর ওভারহলিং এর জন্য এই জেনারেটর করার জন্য প্রযোজ্য। আচ্ছা, প্রথম জেনারেটরটা যখন এটা আছে, এটা তো আপনার ওরা তৈরি করে ওরা শেয়ার করে দিয়েছে, মানে গ্লোবাল দিলে আমরা সাধারণত ওরা যে একটা মানে দিয়ে টেস্ট করছে গ্লোবাল, এটা আমরা ওরা ফেলে দেয়, ওটা আমরা ক্যারিয়ার করে নিয়ে আসি। ওইটা যদি নিয়ে আসলে হয় কি, সমস্যাটা কি, যেমন ধরেন প্রথমে যেটা বানাই ওটার ভিতরে অনেক পার্টিকেল থাকে, মেকানিক্যাল
আপনার মেটালিক পার্টিকেল থাকে, এটা থাকবে। আপনি এখন যে ইঞ্জিনে যে দেখবেন সাপের করে মেটালিক পার্টিকেল জমা হয়ে গেছে। এই জন্য আমরা প্রথমে যেটা ওয়ারেন্টিটা হয় বা মানে প্রথম যেটা সার্ভিসিংটা হয় সেটা 100 ঘন্টা। আপনারা যারা মোবাইল চেক করবেন তারা দেখবেন যে মোবাইল কালারটা কি আসলে আদৌ চেঞ্জ হচ্ছে কিনা। তারপর যদি আপনাদের সন্দেহ হয়, আমাদের যারা সার্ভিস ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে দেখেন যে ভাই দেখেন যে কি অবস্থা আছে। 100 ঘন্টার কাছাকাছি আসলেই আপনারা চেষ্টা করবেন যে প্রথম সার্ভিসিংটা আপনার করে নিন। প্রথম সার্ভিসিং করলে কি যে ময়লাটা আছে, ফার্স্ট যে ময়লাটা টান দেয় বা যে পোড়াপুরি যেগুলো আছে পার্টিকেল গুলো, এগুলো আপনার ইঞ্জিন থেকে বেরিয়ে গেল। এরপরে যেটা হলো কি আপনার 100 পরে 200 আসে, 200 থেকে 300। আমরা এখানে 250-300 বলতেছি, আবার এটা 200 হতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করতেছে, দেখেন এটা ডিপেন্ড করতেছে আপনার আর ইঞ্জিন চালানোর জন্য ডিপেন্ড করতেছে আপনার কতটা নিট অ্যান্ড ক্লিন চালাইতেছেন। যেমন আমাদের যাদের এই আছে যে সিমেন্ট ফ্যাক্টরি, যেখানে ওইখানে আপনার রুম আটকে ডাস ক্লুবার দেওয়া, তারপরে মনে করেন 20-30 ঘন্টা গেলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। 30 ঘন্টা জেনারেটর চলে না, কারণ তো সারা চারদিকে সিমেন্ট ঘোরাঘুরি করে। এখন আপনাকে যদি যতটা ফ্রেশ এয়ার ভাবে, যতটা পরিচ্ছন্ন ভাবে, ওর ভিতরে যতটা ফ্রেশ ভাবে এয়ার যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ততটা আপনার ইঞ্জিনের ওয়ার্কিং আওয়ার বাড়বে। এমনও হয়েছে আমাদের ইঞ্জিনের 140 ঘন্টা চালাবে ভাই, তো দেন দেশে কিছুই হয় না, তো যে টিউবওয়েলের কালার তো সুন্দর জকজক করতেছে, আমি এই কেন পাল্টাবো? তা যদি আমরা দেখতেছি যে না রাইট, তাইলে আমরা বলি আমাদের 120 ঘন্টাও চালায়, এরকম অনেক জায়গায় আছে 100 প্রথম নিয়ে 120 ঘন্টা চালায়। আমরা এরকম করে বড় ইঞ্জিন তো আপনার এটা 100 ঘন্টা পর আপনি পার্টি করে বাইক পেলেন, তারপরে 200 জায়গায় 250 চালান, 300 যদি দেখবেন, এটা ডিপেন্ডস অন কিন্তু আপনার এটা কিন্তু কনস্ট্যান্ট। আমি যদি 200 পরে করতে হবে এরকম না, আপনার কনস্ট্যান্ট 2-4-10 ঘন্টা 20 ঘন্টা আগে পিছিয়ে হতে পারে। অল অ্যাবাউট আপনার লাইফ টাইম এবং আপনার চালানো যারা অপারেটররা, যারা এক্সপার্টিস হবে, অপারেটররা যারা কাজ করবেন পোলাইটলি, তাদের উপরে ডিপেন্ড করতেছে আপনারা কিভাবে ওটাকে কনসিডারেশন। আচ্ছা, 7 দিন এই যে পার্কিং সেট এটা আর কি ইন্টারনেট কি ওদের 6 মাস পরে না, সরি 500 ঘন্টা পরে না 200 আর 300 ঘন্টা পরে, এটা ওদের আমি আপনাকে কি বলছি, নাকি যাবেন 100, তারপরে যাবেন 100 পরে যাবেন 200, 200 মানে কি 100 প্লাস 200 কত হলো 300, তারপরে প্রত্যেক 200তে ইন্টারভাল। এরপরে প্রথম হলে 100, তারপরে 200 ইন্টারভাল, 200 পরে আপনি 500 আসবেন, 500 পরে 700 যাবেন, 700 পরে আপনি কত যাবেন 900 যাবেন। হ্যাঁ, 900 পর 1100, মাঝামাঝি 1000 একটা পরে না, ওই 500 পরে আবার 500 আবার একটা ইন্টারভাল আছে। আমি দেখাইতেছি, আপনারা বলতেছি আসতেছি। 7 দিন পর পর ফিল্টারটা চেক করতে হবে যেন ড্রাই কম্প্রেসর দিয়ে পরিষ্কার। এইটা সাধারণত 2 নম্বর আইটেমটা, যেটা 7 দিন পর পর আমরা যেটা বলতেছি, এটা ড্রাই কম্প্রেসর মানে এটা হলো যে গার্মেন্টসে যেগুলো হয় অনেক সময় ময়লা, এয়ার ফিল্টারে ময়লা জমে যায় অনেক, সেক্ষেত্রে আমরা এয়ার ফিল্টারটা বের করে আপনি একটু দূরে, এটা একটা এয়ার ফিল্টার একটা সিস্টেম আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 1.5 ফিট দূরত্ব থেকে আপনার এয়ার ফিল্টারে ওই এয়ার কম্প্রেসরের প্রেশারটা, আপনাদের যে এয়ার কম্প্রেসরে দেখলাম ওটা তো কঠিন প্রেশার থাকে, ওটা তো মানে 10 বার মানে 10 বার হিট দেয়, এটা কম দেয় না। ওটা একটু মানে ওটাকে এয়ার ফিল্টারটাকে যতটা কম রেখে আর কি দূরত্বতে রেখে এটা একটু জাস্ট ক্লিনিং করা। যদি মনে করেন যে এটা প্রবলেম, প্রথমে কি করে অনেক একটু ঝাড়া দিলে দেখা যায় যে ময়লাটা পড়ে গেছে। ইলেকট্রোলাইট লেভেল, যেটা হলো ব্যাটারি ইলেকট্রোলাইট লেভেলটা, যেটা তো আপনারা এটা একটু চেক করে দিলেন যে ব্যাটারি ইলেকট্রোলাইট লেভেলটা ঠিক আছে কিনা। প্রয়োজন যেটা ডিস্টিল ওয়াটার আপনার ঢেলে ডিএম ওয়াটার টেস্টে। এখন আসুন দেখেন 250 ঘন্টা বা 300 ঘন্টা অথবা 6 মাস যেটি আগে হবে, লুব অয়েল, অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে। দেখেন 250 বা 3 ঘন্টা বা 6 মাস, যেটা এখন 6 মাসে আপনারা তো 6 মাসের আগেই এটা হয়েছে, কিন্তু অনেক জায়গায় হয় কি যে 6 মাস হয়ে গেছে 200-100 ঘন্টা হয়নি, এরকম আছে। আমরা চিন্তা করি, চেষ্টা করি যেটা যদি 6 মাসের পরে কনজিউমার ম্যাটেরিয়াল গুলো কোনো এফিসিয়েন্সি থাকে, রুবাই যদি পড়ে থাকে ওটা ওই অবস্থায় ড্যামেজে যেত। তো এই জন্য আমরা বলছি 6 মাস হয়, তাহলে আপনার 6 মাস পর পর যদি আপনার ওয়ারেন্টি না মানে আসে না, 100 ঘন্টা হয় না, তাহলে আপনি এটা করে দিতে হবে। এখন আসেন 500 ঘন্টায়। হ্যাঁ, 500 ঘন্টা অথবা 1 বছর, যেটা আগে আসে, যেটা আগে আসে 1 বছর আসে বা 500 ঘন্টা, আপনার এয়ার ফিল্টারটা পরিবর্তন, এটা হলো রিকমেন্ডেড।
এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে। এটা জেনারেটর চারপাশের পরিবেশের উপর নির্ভর করে, বেশি যার ডাস্ট হবে তাড়াতাড়ি এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে। এটা পরিবেশের উপর নির্ভর করে, যেটা আমি বারবার বলতেছি। এটা ইজ ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অলসো ইউ আর অলসো দ্য ডিপেন্ডেন্ট অন ইউ। আপনারা কিভাবে এইটাকে চালাইতে পারতেছেন। এখন একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরিফাই হবে আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা। হ্যাঁ, আপনি যদি দেখেন যে ভাই এটা দিস ইজ দ্য ড্যামেজ বা এটা এয়ার ফিল্টার দ্যাট ইজ নট ওয়ার্কিং, দেন উই উইল হ্যাভ টু চেঞ্জ। যদি মনে করেন যে না ভাই আমার এয়ার ফিল্টারটা ইটস এটা ভালো আছে, আরো 20 ঘন্টা বা 30 ঘন্টা পরে যদি করি, তাহলে এয়ার ফিল্টারের সাথে আমি আরো ফ্লুয়েল ফিল্টার অন্য সার্ভিসিং একসাথে করবো, দেন ইউ ক্যান। বুঝতে পারছেন? এটা যে কনস্ট্যান্ট, আমি যে 500 ঘন্টা মানে 501 ঘন্টা হলে আপনাকে মাইরে ফেলাবে এরকম না কিন্তু। বুঝতে পারছেন? ইটস আপনি ইউজ করতেছেন, আপনি দেখবেন যে ভেরিয়েবল আপনি নিজেই ফিল করবেন যে ইঞ্জিনের ক্রাইটেরিয়া যে দাদা এটা তো আসলে এখন আগে শব্দ কম হইতো, এখন দেখবেন যে শব্দ বেশি হইতেছে, দাদা এখন তো গ্যার 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 করে বেশি, এটা এই করে, তখনই দেখবেন ওর ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি অ্যাবনর্মাল কিছু করতে চান, যদি ওর বিহেভিয়ারটা চেঞ্জ, তখন আপনি নিজেই বুঝবেন যে না ইটস রিকোয়ারমেন্ট আপনার, মানে আপনি নিজেই ফিল করবেন যে এটা তো দরকার। কারণ আমরা কি করি, আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হলে কি করি, আমরা তো ইটস ওয়ান কাইন্ড অফ কিন্তু আমার হিউম্যান বডির মতো ওর এয়ার দরকার হয়। আমাদের আমাদের ওই যে একদিন একজন একটা ডিটেলস একটা আছে যে আসলে হিউম্যানের সাথে ইঞ্জিনিয়ার ডিফারেন্সটা কি। ডিফারেন্সটাই আমাদের যেটা জিনিস দরকার আছে ওর সেই জিনিসটাই দরকার। যেমন আমার একদিন স্যার বলতেছে যে আমি তো একজন স্যার ওরে আপনি খাওয়াইলেন, কিন্তু যদি বাইরেতে না পারি স্যার, আমি যদি খাওয়াইলেন আমার স্যার ভালো মতো, যদি না বাইরে আমার যদি ওই রাস্তা যদি বন্ধ করে দেন, এরকম রাস্তা তা আবার কোন দিয়ে বেরোতেছে না, আমার মুখ দিয়ে যে দিয়ে ঢুকেছে তার ওদিক দিয়ে বেরোবে, কারণ ও নাইলে কান দিয়ে বেরোবে। মানে আপনি পার্টিকেল বডি যে জায়গাতে পাবে সেই জায়গাতে কিন্তু ওভারফ্লো হবে। আপনি খাবেন, ইনপুট দিবেন, আউটপুট এক জায়গায় যাবে। জেনারেটর যদি ফ্রেশ এয়ার না পায়, জেনারেটর যদি ভেন্টিলেশন না পায়, ও কি করবো এক জায়গায় আউটপুট দিতে পারবে, ওই জায়গায় দাঁড়ায় থেকে মনে করেন আস্তে ঠাস করে বলবে, ও টেম্পারেচার রিস্ক করবে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া। যখনই চিন্তা করবেন যে ওভারলোডে জেনারেটর চালাতে যাবেন, যখনই দেখবেন যে আপনি 500 ঘন্টা ওভারলোডিং না করে বা মেনটেন্যান্স না করে চালাতে যাবেন, তখন দেখবেন যে ওর ক্রাইটেরিয়া লোড দিবে না, পাশে গ্যার গ্যার করবে, টেম্পারেচার হাইটা বলবে, বারবার শাটডাউন আসতে থাকবে। 500-1000 ঘন্টা পর ভালভ ক্লিয়ারেন্স বা অ্যাডজাস্ট করতে হবে, যেটা ওই যে পার্কিং স্যার বলছে যে ক্লিয়ারেন্স যেটা অ্যাডজাস্ট করতে হবে, প্রয়োজনে ক্রসওয়ার্ডের টেকনিশিয়ান সাপোর্ট দিতে হবে, এটা তো আমাদের সাপোর্ট দিয়ে আমরা করে দিব। 1000 বা 1200 ঘন্টা অথবা 1 বছরের পর কুলেন্ট বা কুলেন্ট ওয়াটার ফিল্টার যদি থাকে, তাহলে পরিবর্তন করতে হবে। এটা হলো যে আমাদের। আচ্ছা, জেনারেটর চালানোর সতর্কতা যেটা হলো যে ব্যাটারি ভোল্টেজটা আমরা সাধারণত দেখি যে এটা 10.3 বলছে, কারণ 12 ভোল্টেজের জন্য দেওয়া হয়েছে, 24-এর জন্য মনে করেন 20 ভোল্টেজের নিচে যদি থাকে আপনার 24 ভোল্টের, সেক্ষেত্রে ব্যাটারি চার্জের ব্যবস্থা থাকতে হবে। কম ভোল্টেজে বারবার স্টার্টিং দিলে স্টার্টিং করা মুশকিল। ব্যাটারি ভোল্টেজ দেখেন যে কোনো একটা কারণে কমে গেছে দেখতেছেন যে অ্যাকচুয়ালি চার্জই হইতেছে। আপনার 20-এর নিচে কখনোই আসবে না, যদি আসে তাহলে বুঝবেন যে হয় ব্যাটারি চার্জার ফল্ট হচ্ছে অথবা ব্যাটারিটা চার্জ হইতেছে না। এটা আপনার, কারণ রেগুলার চেকে যখন ধরা পড়বে আপনার বারবার ক্রাঙ্কিং দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তখন আপনি আগে দেখেন যে আপনার ব্যাটারিটা আমার স্ট্রং আছে, কোন ব্যাটারিটা সমস্যা হইল, কোন ব্যাটারিটা ভোল্টেজটা কম না। হুম, অসুবিধা নাই, নর্মালিও 20 ভোল্টের নিচে অনেক সময় চলে আসে। কারণ ব্যাটারি কেন চলে আসে 20 ভোল্টের নিচে, ব্যাটারি চার্জই হইতেছে না, পড়ে রয়েছে। এখন ওর তো দেখেও না ব্যাটারি চার্জারও নষ্ট হয়ে গেছে না কি হয়েছে, দেখা যায় সকাল 18 ঘন্টা এরকম হাজার হাজার সাইট আছে। তখন আমরা এখন উনি উনি জোর করে ক্র্যাঙ্কিং দিতে চান, জোর করে তো এটা হবেই না, এটা বাস্তব আপনি দেখেই বুঝতে পারছেন ভাই এটা তো চার্জিংই নাই। হ্যাঁ, এখন আপনার যদি এরপর আপনি তো ইন্ডিভিজুয়াল ব্যাটারি ভোল্টেজ চেক করতেছেন, এখন দেখেন আরেকটা দেখেন চালানোর সময় আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি যেটা বলছি যে ক্যাপাসিটি 40%-এর নিচে লোড চালানো উচিত না। 40%-এর কমে লোডে চালালে ইঞ্জিনের বিভিন্ন জায়গায় লুব অয়েল লিক হতে পারে এবং ইঞ্জিন ম্যানুফ্যাকচারের কোনো ওয়ারেন্টি প্রদান করে না। They are talking about 40%-এর নিচে তোমার ইঞ্জিনের জায়গায় কি ও লুব অয়েলটা বেরোনোর মধ্যে টার্বো দিয়ে বাইরে কালো ধোঁয়ার মধ্যে। হ্যাঁ, টার্বোর গোড়ায় দেখবেন যে টার্বো দিয়ে লিক করা শুরু করবে বিভিন্ন জায়গায়। তুমি বললাম না যে বডিতে যদি আপনার বিভিন্ন ধরনের সমস্যা হলে একটা জায়গায় বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া শুরু করবে, যার জন্য এইটা আমরা ওই যে
40-এর নিচে ওরা আসলে ওয়ারেন্টি প্রদান করে না। ওদের কারণে ওদের কোনো ডাটাই নেই 40% এর নিচে তুমি চালানো। আচ্ছা, এমবিয়েন্ট টেম্পারেচার 40°C এর নিচে রাখতে হবে। আমাদের যে এমবিয়েন্ট টেম্পারেচার যে ওয়েদার যেটা আছে এটা 40 এর নিচে সবসময় থাকে। দেখেছে যেন পর্যাপ্ত বাতাস পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের এটা তো ওপেন এয়ার, যেহেতু আপনাদের এটার জন্য অতটা কনসিডারেশন অলরেডি আমরা এই করেছি। অনেক সময় দেখা যায় যে কিছুই থাকে না, বাতাসই থাকে না, তখন তো দেখা যায় যে আমরা ওটা ওনাদেরকে বলে দিই আর কি। আচ্ছা, জেনারেটরের লোড ধাপে ধাপে বাড়াতে হবে, যেটা হচ্ছে 25% করে বৃদ্ধি করতে হবে। 50%-এর লোড, 50%-এর বেশি লোড কখনোই দেওয়া উচিত না। মানে পাওয়ারের মানে ক্যাপাসিটি হলো গিয়া 2000 কেভিএ বা 1500 কেভিএ আপনার জেনারেটর, আপনাকে একসাথে আপনি 800 কেভিএ দিয়ে দিন একটা লোড, সিঙ্গেল লোডটা 800 কেভিএ চাষ করে ভালো, সেটা কখনোই লাগবে। যদিও আপনাদের এখানে ওরকম কোনো ইকুইপমেন্ট নাই। হ্যাঁ, এটা সাধারণত প্রবলেমের পরে আমরা হলো গিয়া দেখা যায় 200 কেভি একটা জেনারেটর কিনছে, তাদের মোটর কিনছে এই 160 কিলো একটা মোটর, ফায়ার মোটর চালায় 200 কেভি জেনারেটর। তো মোটরের পাওয়ার আর কিসের পাওয়ার তো সেম, জেনারেটর পাওয়ার ওই জেনারেটর দিয়ে তার মূল মোটর চালাইতে পারে। অনেক জায়গায় এরকম আছে, কনসালটেন্ট দিয়ে দিচ্ছে যে 160 কিলোওয়াটের মোটর, 160 কিলোওয়াটের জেনারেটর। তাহলে জেনারেটর কিভাবে তোমার লোড 100% লোড, আর মোটর তো প্রথম তো 3 টাইমস টানবে, জেনারেটর তো সেটা দিতে পারবে। তখন আমরা বলি যে আপনি ক্যালকুলেশন কিভাবে করছেন? জেনারেটর তো ওর একটা পাওয়ার, আর মোটরের তো ওর একটা সার্টেন পাওয়ার, ওটা তো সমান 100% মিলে তার আপনার জেনারেটর। এই প্রবলেম গুলো ফেস করে, যার জন্য আমরা সবসময় এটা আপনাদেরকে এই করি যে বড় পাওয়ার জেনারেটর চালানোর সময় চার্জ হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে। ওই যে ব্যাটারি যে চার্জ হচ্ছে কিনা, যেটা আপনাদেরকে বললাম একটু আগে, চার্জ হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে। চার্জের সময় আসছে, চার্জিং এর সময় স্ট্যান্ডার্ড হলো কি, যখন আপনি ট্রাকিং এ যাবে দেখবেন ব্যাটারির মধ্যে 20-এর উপরই থাকে সবসময়। আর চার্জিং হলো 27 থাকে, 26-27 থাকে, 25-26-27, 25-এর উপরে উঠবে, আস্তে করে উঠবে, তার মানে ইনক্রিজ করতে থাকে। 27-এর উপরে যান 24 ভোল্টের ক্ষেত্রে। আর আমি আপনার যদি এমনি যদি ব্যাটারি ড্যামেজ হয় বা যদি কোনো চার্জিং বন্ধ হয়, তাহলে আপনি নিজেই দেখতে পাবেন আসলে এটা কাজ করছে। ব্যাটারি চার্জ সঠিক রাখার জন্য সপ্তাহে কখন, আচ্ছা এটা অনেক সময় দেখা যায় যে জেনারেটর আপনার কেউ চালাই না, মানে কি হচ্ছে, মানে জেনারেটর যে আমরা একটা মিশিয়ে দিচ্ছি এই আঞ্জুমান বকরিদুল একটা ওইটা এই কাকাই দিই, ওখানে জেনারেটর দিচ্ছি, এরা 1250 করে দুইটা নিচ্ছে। হ্যাঁ, নিয়ে এখন এরা হইলো যে চ্যারিটি ফার্ম প্রতিষ্ঠান, জমি পাইছে তো খাও, একজন ভদ্রমহিলা দিচ্ছে, টাকার অভাব নেই, খালি ওই কবর দেয় আর খালি করে টাকা পায়, প্রচুর টাকা। কিন্তু এরা পিডি হলো এডিশনাল ডিরেক্টর, আর ওই আগে পিডব্লিউডি ডিরেক্টর ছিল, ওখানে যারা মানে ট্রাস্টি সবাই হলো সরকারি বড় বড় রাষ্ট্রপতি, ওটা দেখে ফজলুল হক ছিল আগে, এই 1905 সালে প্রতিষ্ঠা। তো সবাই চ্যারিটি প্রতিষ্ঠান, তারা চালাই না, আমি এটা কিনছেন লিখে দেয়। আবার তারা লাইন নিচ্ছে কি ভিভিআইপি লাইন নিচ্ছে, মানে ওদের বিদ্যুৎই চায় না। কিন্তু বিল্ডিং গুলো গিয়ে 16 তলা না 20 তলা বিল্ডিং, কিন্তু ভাড়া যাওয়া সব সরকারি অফিসার, কারণ সরকারি অফিসার মানে এনবিআর এর বিল্ডিং, এনবিআর ভাড়া নিচ্ছে। তো পরামর্শ ভাড়া নিলে ওখানে তো ওদের একটা ইম্পর্টেন্স আছে, লিফট আছে 4টা না 5টা, এগুলোর জন্য ওদের ব্যাকআপ পাওয়ার সিস্টেম, মানে বিল্ডিং কোড অনুযায়ী ব্যাকআপ পাওয়ার আছে। তুমি যত এখন মনে করেন কি জেনারেটর চালায়, আরে স্যার জেনারেটর 1 ঘন্টা চালাইলে তো আমার যে ডিজেলের টাকা দিয়ে দেয়, এরকম করে দেয়। তুমি ডিজেল টাকা দিয়ে যাও। আমি কি স্যার এইভাবে করলে কারণ এটা চ্যারিটি প্রতিষ্ঠানে স্যার 1 ঘন্টা যদি না চালান, আপনি মাসে যদি 1 ঘন্টা না চালান, পরে আমরা এদেরকে রুল করে দিচ্ছি যে সপ্তাহে কমপক্ষে 2 ঘন্টা তুমি চালাও, তাও চালাতে চাচ্ছে না। এখন ওনাদের মানে 1 ঘন্টায় 200 লিটার ডিজেল যায়, 400 লিটার ডিজেল যাবে, 400 লিটার ডিজেলের দাম তো লস অফ না। এখন উনি শুধু শুধু কেন, আমি স্যার আপনি লোড দেন, আপনার বিল্ডিং এ লোড দেন, আমি কেন দিব এটা? কারণ চ্যারিটি ফার্ম তো ওটা দিচ্ছে না, কিন্তু এই ইঞ্জিনের কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা ইফেক্ট করে না, অনেক জায়গায় আমাদের এরকম ইফেক্ট করে, যারা কি 6 মাস জেনারেটর চালাচ্ছে। দিস ইজ ডিফিকাল্ট, কারণ এটা মুভিং পার্ট, এটা যদি আপনি না চালান তাইলেও সমস্যা, তাইলেও বড় সমস্যা। আপনাকে এটাকে সচল রাখতে হবে। দেখুন, আচ্ছা অবশ্যই জেনারেটর বন্ধ থাকা অবস্থায় কি কি করতে হবে দেখেন, যত প্রকার চেকিং গুলো করবেন সাধারণত জেনারেটর বন্ধ অবস্থায় করতে হবে। ডিজেল, লুব অয়েল, ডিস্টিল ওয়াটার এবং কুলেন্ট ফিলিং করতে হবে। এবং রেডিয়েটরে যে ঠান্ডা হওয়ার আগে রেডিয়েটরে, আচ্ছা অনেক সময় হবে কি এই এই জেনারেটর বন্ধ হয়ে যায় না, রেডিয়েটর ক্যাপটা চেক করে এই কোন মধ্যে ক্যাপটা, ওই সময় ক্যাপটা করলে যে কোনো সময় এক্সিডেন্ট হবে, ওই সময় কখনোই ক্যাপ করতে যাবে।
ঠান্ডা হবে, কুল হবে, দেন আপনার যে টেম্পারেচার তো থাকে আপনার, আমাদের পানির টেম্পারেচার কত 100-তে ফুটে, ঠিক আছে। 100, আমরা কেন বৃষ্টি পানি দিতে না বলি, কারণ পানি দিলে 100 ডিগ্রি 100 ডিগ্রি টেম্পারেচারে হইলো গিয়ে পানি বাষ্প দিতে পারে। কুলেন্টটা দেওয়া হচ্ছে আপনার, ওটা কুলেন্টের সেট আপ হলো গিয়ে ওটার ভিতরে আর আপনি আমাদের সেন্সরে পাচ্ছেন 95, আমাদের ম্যাক্সিমাম সেট আপ দেয় ওটা 80 রুপে থাকে টেম্পারেচার, তারপর যখন কন্ট্রোল হয় 80 রুপে টেম্পারেচার থাকে। ওটা আমরা ভ্যাপারাইজ সিস্টেমে হয়ে আছে, ভ্যাপারাইজ হয়ে রয়েছে। এখন ভ্যাপারাইজটা একটা গরম জিনিসের মধ্যে আপনি কি করলেন যে আপনি যেমন হসপিটালে আবার একটা জায়গা দিয়ে বাইর করে দিচ্ছেন, তখন যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই জন্য আপনার সবসময় ঠান্ডা হবে রেডিয়েটর তখন ক্যাপটা। এবং আপনাদের আরেকটা জিনিস, যখন কেউ চেক করতে যাবেন তখন অবশ্যই শাটডাউন স্টেজে রাখবেন। এবং যে অপারেটিং সিস্টেমে যে আছে, মানে আপনি উঠলেন ওইটা চেক করতেছি, কন্ট্রোল প্যানেলের সামনে কিন্তু দাঁড়া করে রাখবেন। এর মধ্যে আমি দেখলাম ক্যারাজেন আমি চিনি না, ওই যেটা চালু দিচ্ছে দেখি তার মধ্যে আপডেট আছে। মানে আমি তো ভাই কি করে আমি সবাইকে রেফার দিয়ে সামনে তার মধ্যে মানে টেম্পারেচার 1000 উপরে হাত দিলে তো হাত তো কনসিডার করবে। হ্যাঁ, হাত পুড়ে যাবে, তো উনি তো আসলে বুঝতেছেন আসলে তার মধ্যে 17 আছে। হ্যাঁ, এটা আচ্ছা, এই জিনিসগুলো হলো কি আপনাকে যারা ই করবেন যে না এটা আমাদের এই জিনিসগুলো। আচ্ছা, ডিজেলের সাথে পানি ডাস্ট বা সালফার না থাকে সেগুলো লক্ষ্য রাখতে হবে। যখন ডিজেলটা আপনার তো সব বিপদ থেকে আনবেন ডিরেক্ট, আনার পরে যদি মানে আপনার তারপর একটা উইঠা ফিজিক্যালি চেক করে দেন পানি দিয়েছে বাইরে আপনি যেটা ঠিক আছে। আপনি কি করবেন, আপনি যদি নাও বলছেন বিপদ থেকে আনবেন, আপনি একটু উইটা দেখবেন, তাহলে কি ড্রাইভার অ্যাটলিস্ট বুঝবে যে এরা কি করে করেন, সতর্ক অ্যালার্ট আছে। এবং বিপদ থেকে আপনি কিন্তু ওরা প্রচুর পানি দেয়, এরপর লাভ নেই। মানে আমার এরকম হয়েছে, মনে করেন ডিজেলের জায়গায় অ্যাসিডিক দিয়ে দেয়, অ্যাসিডিকের জায়গায় ডিজেল দিয়ে দেয়, মানে একটা ড্রাম আর টাইম মিলে পরে দেখা যায় যে বাল্কের মধ্যে পাওয়ায়। আমাদের দেশে তো আসলে কি কম, এই জন্য ওই আমরা যখন ডিজেল ফুয়েল চেক করতে যাই মানে ওয়ারেন্টির জন্য কোনো মানে কোনো ক্ষেত্রে ওয়ারেন্টিতে ডিজেল পাস হয়। ডিজেলে আপনার বিএসটিআই বা এই ওই সাইজটা টেস্ট করলে ডিজেলের মানে ইসের মধ্যেই আসে না। দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এগুলো এই জন্য আপনারা একটু চেক করবেন যে ভাই এটা ঠিক আছে কিনা দেখা। আচ্ছা, এই যে লুবারের যে গ্রেড যেটা নিয়ে কথা বললাম, যেটা এপিআই আর সিআই ফুড, হ্যাঁ, এই জন্য গিয়া এই জিনিসটাও অনেকে কি করে এগুলো লাগায় আর বুঝছেন, এই লুবারের এগুলো লাগায় যে গ্রেড বলেন না 15W40, এই গ্রেডও করেন মন মতো মনে করেন গ্রেড করে মনে মতো করে, কিন্তু সার্টিফিকেশন লাগার সময় দুনিয়ার জ্ঞাতে কিছু সব দেয় কিন্তু এগুলো ফলো করে না। অন্য কাছে কমপ্লায়েন্সই নাই তাদের কাছে। আপনারা টেস্ট করবেন, টেস্টের সার্টিফিকেশনই তার কাছে রিও ব্র্যান্ডের হতে হবে। যেটা রেডিয়েটরের জন্য অবশ্যই রেডিয়েটর কুলার ব্যবহার করছি, যেটা আমরা যে হ্যাভোলাইট প্রিমিক্স, যেটা আপনার হলো কি আপনার হ্যাভোলাইট প্রিমিক্সের যে কুলারটা আছে ওই কুলারটা আপনার। আচ্ছা, উপরে এখানে লেখা আছে রিনাউন, আমরা অলরেডি ইউজ করছি না। না না, রিনাউন ব্র্যান্ডের হতে হবে। আচ্ছা শুনুন, এটা হলো গিয়া ওনার রিকমেন্ড উনি করছে তো, যে এসি 15W40 এপিআই সিআই আপনার কাছে হলো মোবিল। মানে আমরা 3টা ব্র্যান্ড আর কি আমরা সাধারণত ই করি, কারণ আমরা আপনার যখন দ্বিতীয় সার্ভিসিং হবে আপনারাই পারচেস করবেন। হ্যাঁ, যখন পারচেস করবেন আপনারা যদি মনে করেন যে না আমাদের কাছ থেকে পারছে, আপনারা আনলে আরো আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনার যদি এখানে ডিলার, অনেক সময় অনেক জেনারেল থাকলে ডিলার, হামিং গ্রুপের ওরা হলো মোবিলের ডিলার, তার মধ্যে লুগ অয়েল লাগে মানে 100 লিটার 1000 লিটার লুগ অয়েল লাগে, ওরা ড্রামে ড্রামে আনে 220 লিটারের ড্রামে। তো ওরা দেখা যায় কি আমাদের বলার এক বলার মোবাইল কুলারটা কিনে হাজির করে। তবে কুলারটার ক্ষেত্রে হলে হ্যাভোলাইট প্রিমিক্সের যে কুলার ক্যাপটেক্সের ওটা আমরা আমরাও ওইটা একটা প্রসেস করতে যাচ্ছি। এটি আমরা একটা প্রসেস যে আমরা হচ্ছে যে একটা ডিস্ট্রিবিউটরশিপ। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে মেঘনা, আচ্ছা ওটা হচ্ছে সুপার মিটিং মিটি ব্র্যান্ড। তাদের মধ্যে আপনাদের ইনফরমেশন থাকে আমরা এটা আমার চাষাই কি আমার চাষাই 275 রিভলভার পদ্মা মেঘনা যমুনা সব বিলাস শিকার 1977 সালে আমার জন্মটা গিয়ে। এবং আমার এক সময়
একটা ইম্প্রুভ হয়। হ্যাঁ ইম্পোর্ট আছে, তো ওরা কি করে জানেন, এই যে বাংলাদেশে যতগুলো কোম্পানি করে এখন কি অবস্থা, মনে করেন এতগুলো ব্র্যান্ড, সৌদিয়ার ব্র্যান্ড হিসেবে সব করে কি ভালো ভালো বলে, কিন্তু আসলে যা দেখা যায় যারা সুপার কুইক পারফরমেন্স হেভি খারাপ, হেভি খারাপ পারফরমেন্স, এগুলো মনে করেন যে পুরো মানে আমাদের ইঞ্জিনের জন্য এবং যে কোনো ইঞ্জিনের জন্য ওটা কোনো ই না, একটা পর্যায়ে এসে ছাইড়া দেয়, মনে করেন আপনার 200 ঘন্টায় কিছু হবে না, মোবিলে দেখবে যে 100 ঘন্টায় পার হইলে ওর কাঁপাকাপি শুরু হয়ে যাবে, আবার পাল্টাই। আমি বদনাম করতেছি না, বাট এগুলা মানে এগুলোর যে ব্যবসা, আমি অন্য জায়গায় দেখছি যে এই ব্র্যান্ডিং এ ওরা যে বারবার বলে, কেন বলে জানেন, ওরা তো ইউকে ওরা তো তৈরি করে, ওরা তো জানে জিনিসগুলো আসলে 2 নম্বর করে দেখতে আপনি বুঝবেন না, দেখলে কিরকম। এই যে আমরা যে আমরা সেদিন আমরা কখনোই একটা ব্র্যান্ডকে বলি না, কুল্যান্টের ক্ষেত্রে আমরা হাতে গোনা, কারণ কুল্যান্ট হ্যাভোলাইন প্রিমিক্স আর নেলকমেন তো যা চালান আপনার সব ড্যামেজ। আপনাকে হ্যাভোলাইন প্রিমিক্স চালাইলে কি হ্যাভোলাইন প্রিমিক্স এর পারফরমেন্স 100%, এর মধ্যে কোনো ফিক্সের সমস্যা না, কোনো ধরনের করশন পড়ে না, আমাদের রেডিয়েটরটা একেবারে পারফেক্টলি অলরাইট। আমি লাস্ট পর্যায়ে চলে আসছি আর কি। আচ্ছা আমাদের একটা লক শিট আছে, লক শিটটা করতে পারেন কি করে, লক শিটটা আছে না? আচ্ছা আপনারা যারা আছেন, এই যে লক শিটটা আমরা দিয়ে রাখছিলাম বুঝছেন, হ্যাঁ দেখেন, lubber must be checked before start the engine, coolant level must be changed before the start generator, fuel level must check before the start। ও এটা তো আর শোনা যাচ্ছে না। আপনারা যদি মনে করেন মোবিলের থেকে আনেন, মানে টোটাল সেল যদি না পারেন মোবিল থেকে, মোবিলের সাথে আপনার কিছু কি পারেন, মোবিল তার ক্যালটেক্সের কুলেন্ট তো আর আপনার দুনিয়া কুলেন্টটা কি আমাদের এবার হচ্ছে কি, আমাদের যেটা কুলেন্ট আমাদের যেটা আছে বুঝছেন, এর প্রাইসটা কম ক্যালটেক্সের চেয়ে। কারণ আমাদের রটা এটা আমরা মিক্স করে তারপর বিক্রি করি, তো তার জন্য আমার প্রাইসটা কম। আর ওটা আপনার আবার রেশিও আছে, রেশিওতে আবার আপনার ইঞ্জিনিয়ারিং করতে গেলে আবার বিপদে আমাদের অলরেডি ইঞ্জিনিয়ারিং করা, ওখানে আর কি আপনার নর্মাল কিনতে গেলে 300 টাকার উপরে প্রাইস পড়ে, আর আমাদেরটা মনে হয় 220 টাকা 30 টাকা পড়ে। তা আপনি দেখা গেল যে ওইভাবে যদি আপনারা বলেন, দেখা যায় যে আমাদের গাড়ি আসলে সাপ্লাই দিয়ে দিতে পারে, আপনি যদি বলেন বেশি দাম ডেলিভারি বেশি, আপনার তো গাড়ি ও রাজশাহী আসলে আর কি টান দিয়ে দিয়ে দিতে পারে, বুঝছেন, এটা হলো ঠিক করতে পারে, সেটা আপনাদের জন্য বেটার হবে। কুলেন্টের ক্ষেত্রে বলতে পারেন, কুলেন্টের ক্ষেত্রে আপনি যখন কিনতে যাবেন ক্যালটেক্স, ক্যালটেক্স যে রটা বিক্রি করে আমরা রটা কিনে বানাই, তো এর জন্য আমাদের একটু প্রাইসটা কম পড়ে। প্রাইসটা কম, আমরা এগুলো আর কি আমাদের মানে কেউ নিলেও এগুলোর লাভ প্রফিটেবল লেভেল থাকে একেবারে মার্জিন। আর লুবয়েলটা আপনি এই ডিরেক্ট কোম্পানি থেকে পাচ্ছে, মোবিলের বললো মোবিল দিয়ে যাবে, একটু মাস বললো আপনার বাড়ি এখানে দিয়ে ডিস্ট্রিবিউটার সেবা দরকার, বুঝছেন, ও তো বললে আপনার মানে আপনার যদি লাগে ও দিয়ে দিবে, স্ট্যাম্প বাই দিয়ে দিবে। আপনি কোয়ান্টিটি তো 10-12 লিটার না, আপনার 2 লিটার দেওয়ার লাগবে, বাইরে 200-300 লিটার নিয়ে নিবেন, পেইল 20 লিটার পেইল নিবেন। আমাদের স্যার সার্ভিস সার্ভিস দিয়ে মানে করে হচ্ছেন। আপনার তো আমার কথা যদি আপনার কোনো সমস্যা থাকে বা আপনার সার্ভিস ডিসকাস করবেন, অসুবিধা নেই। তো চাই আপনার, আচ্ছা এইটা দরকার কি জানেন, এই ডকুমেন্টটা কেন দরকার জানেন, যে আমাদের আমাদের জন্য দরকার হলো ব্রেকডাউন ইভেন্টটা অ্যানালাইজ করার জন্য, হ্যাঁ? এটা কিন্তু আপনার এই ইঞ্জিনের ক্ষেত্রে 15 ইঞ্জিনের ক্ষেত্রে ম্যান্ডেটরি, এইটা ছাড়া এখন একটা রুল করছে পার্কিং, সেটা ছাড়া ওয়ারেন্টি প্রোভাইড করে না, বুঝছেন। এবারে এইটাকে যেমন ধরেন
আপনার এখন এটা বলবেন যে, ভাই আমরা এত এরকম ওগুলো বাদ দেন, বাদ দিতে বাদ দেন, আপনার অফিসে আসলে অডিট করতে, হ্যাঁ, যে তুমি এত লিটার ডুব অয়েল খাইছো, এত লিটার ডিজেল খাইছো, চালাইছো, ফিজিক্যাল ব্যাপার, হ্যাঁ। তো আমি বুয়েটের একটা রিপোর্টে গেছি, পরে আমার স্যার করছে দিয়ে অডিটর যারা বড় অডিটর ইন্টারন্যাশনাল মানে দেখি কি সে আর ই করে না, কম্পিউটারে টাইপ করাটা ই করে না, আপনি মাঠ পর্যায়ে রিপোর্টটা আমাকে দেন। বারবার বলতেছে যে স্যার এই যে মাঠ পর্যায়ে রিপোর্টটা দেন, পরে আমি বলছি কি ওই যে রেজিস্টার খাতা হইতেছে, হ্যাঁ এইটাকে প্রথমে কি নিয়েছে প্রফেশনাল ইঞ্জিনিয়ার এমন একটা 4 মাস এইবার মনে করেন ভয় পেয়ে গেছে, আপনি এই কয় স্যার তো হাতে লেখা, হাতে লেখাটাই তো দরকার, আমার ওর দরকার, ও কোথায় কখন দাঁড়ায় কোন স্টেজে, ওকে কপি করছে নাকি ও ও আজকের যেমন আপনার আজকের লেখা কিন্তু একরকম, কালকে বলছে আপনি আপনি সেম লেখা প্রতিদিন ডাটা সে অ্যানালাইসিস। এইটা আপনাদের ক্ষেত্রে বড় ইঞ্জিনের ক্ষেত্রে বলতে কি আপনার 1500 কেবির জন্য এটা আপনার ম্যান্ডেটরি। এই ডাটাটা যদি আপনি ফিল আপ না পান, এই ভদ্রলোক আইসা কিন্তু খালি দৌড় পারবে, কোনো সমাধান দিতে পারবে না। আর এই ইঞ্জিন যদি একবার ব্রেকডাউন করে, আপনি পার্কিং স্পেস গুলা খাওয়াইলে কিন্তু সমাধান করতে পারবেন না যদি এই ডাটাটা আপনি না করেন। বুঝতে পারছেন? এই লকশিট ডাটাটা এই যে স্টার্ট টাইম, ভোল্টেজ, কারেন্ট, এটা কিন্তু কিচ্ছু না বস, হ্যাঁ। এই যে ডেট দেওয়া, স্টার্ট টাইম, স্টার্ট স্টপের সময় প্যারামিটার, এইটা একটু আপনাদের যদি বস আমি আপনাদের প্যারামিটার রিকোয়েস্ট করে বলতেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর জেনারেটর। আপনার হ্যাঁ এটা আপনি একটু এক্সপ্লেন করবেন যে কি কি আমরা এটা হ্যাঁ, এই যে জেনারেটরের ভোল্টেজ এভরি 30 মিনিটস, আপনি 30 মিনিটস না পারেন 1 ঘন্টা, যখন জেনারেটরটা চালু দিবে স্টার্ট টাইম, ওই সময় আপনার ভোল্টেজ কত পাইছেন, হ্যাঁ, কারেন্ট কত পাইছেন, হার্স কত, পিএম কত, কিলোওয়াট কত, টোটাল কিলোওয়াট কত দিচ্ছে, আরপিএম কত আছে, অয়েল প্রেশারটা কত পাইছেন, ইঞ্জিন টেম্পারেচার কত পাইছেন, স্টপ টাইম কত। দেখেন স্টার্ট টাইম, স্টপ টাইম, ঠিক আছে, তাইলে আপনার টোটাল রানিং আওয়ার পাওয়া যাবেন। 11টা 10-এ আমরা স্টার্ট করছি, 11টা 50-এ কম করছি, তাহলে কি 40 মিনিট, স্টপ টাইম 40 মিনিট, টোটাল নাম্বার অফ স্টার্ট কাউন্ট আপনার ওইখানে কিন্তু উঠে গেছে, কাউন্টটা উঠে গেছে, স্টার্ট টাইমটা আপনি করতে পারেন, রিমার্সেল ধরে আপনার যদি থাকে রিমার্সেল এখানে যে কিলোওয়াট, সামনে আমরা সিক্স আছে। টোটাল কিলোওয়াট আছে, পরে কিলোওয়াট আওয়ার, এটা ইউনিট, ইউনিট তো এখানে একটা কন্ট্রোলার আসে, সরি, কিলোওয়াট আওয়ারটা কি আসে কন্ট্রোলারে? কিলোওয়াটটা আপনার দেখাবে কিলোওয়াট কিলোওয়াট আওয়ার যেটা আছে না, কিলোওয়াট আওয়ার আমাদের রিটেল হ্যাঁ কিলো আর দেখেন ওটা দেখেন আপনার আপনার যে ডাটাগুলো আছে এটা আপনার কন্ট্রোলার থেকে এসে দিয়ে থাকে, হ্যাঁ। এরপর যদি আপনার এই ডাটাগুলোর পরে যদি আপনার আর কিছু ডাটা দরকার হয় পরবর্তী, আপনাকে এইটার ম্যাট্রিক্সটা কি করে। এখন যেটা হলো এটার সাথে আরেকটা ডাটা যোগ হয়েছে, সেটা হলো রুবাইল কনজাম্পশনের ডাটা যোগ হয়েছে, রুবাইল কনজাম্পশন কত পার্সেন্ট হয় সেটা ডাটাটা যোগ হয়েছে। আচ্ছা, সেটা রুবাইল কনজাম্পশনের যে ডাটাটা যোগ হয়েছে সেই ডাটাটা আপনার আপনাকে এইটাকে মেনটেন করে, তারপর মাহমুদ সাহেব এটার উপরে আপনার যদি পরবর্তীতে কোনো লকশিটের যদি আপডেট বা ইস্যু করতে হয় সেটাই, বুঝতে পারছেন? তবে আপনার এইটা কেন কি, এইটা এইটা হইলে হয় কি, আপনার ইঞ্জিনের ক্রাইটেরিয়াটা পাওয়া যায়, আর এভারেজ আপনার কোন ধরনের ই পাওয়া যায়। আচ্ছা, আমি এইটাকে, এইটা ঠিক আছে তো না, আমি আর একটা দিকে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা ডাটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমাদের যে কন্ট্রোলারটা আছে, বুঝছেন, আমাদের যে কন্ট্রোলারটা আছে এটা ডিপসি কন্ট্রোলার, যেটা নিয়ে আপনারা হয়তো জানেন সবাই। তো এটার একটা মডেল আছে, বিভিন্ন মডেলেরই আছে, তো এটার মডেল হলো H610 MK2। আসলে এটার কাজ হলো তিনটা কাজ, হ্যাঁ, তিনটা কাজ করে। একটা হলো সিঙ্ক্রোনাইজিং করে, বা প্রথম থেকে যদি ধরি, এটা অটো স্টার্ট স্টার্ট স্টপ করে, এরপরে সিঙ্ক্রোনাইজ করে, ওটা আলাদা, ওটা মানে আলাদা জেনারেটরের সেই অটোর সাথে, এবং লোড শেয়ার, এর অ্যাকচুয়ালি কাজ হলো তিনটা কাজ, অটো স্টার্ট করবে, সিঙ্ক্রোনাইজিং করবে এবং লোড শেয়ার করবে ওই জেনারেটরের সাথে।
এই তিনটা কাজের উপরে ও একসাথে 32টা জেনারেল ইঞ্জিন ও সিনক্রোনাইজ করতে পারবে লোডশেল। ও মানে এই H610 ক্রাইটেরিয়া হলো H6 হলো একসাথে 32টা, আপনাদের এখানে দেখেন 3টা আছে, 2টা থাকবে। তো এই জিনিসটা ওরা কাজটা করে। এইখানে কিছু ওই যে ভাইয়ার সাথে কথা ছিল মনে হয় যে অপারেশন এটা না, এইখানে কিছু যে ইউএসবি পোর্ট নিয়ে মডবাসের পোর্ট নিয়ে আলোচনা ছিল। হ্যাঁ, এইখানে এই যে ডাটাগুলো আছে দেওয়া, যে মডবাসের পোর্ট আর এই যে 485 বা 232 এই পিসির সাথে ইউএসবি পোর্টের মধ্যে এই ফ্যাসিলিটি গুলো আর কি হলো অন্য মডেল গুলো থাকে না, সাথে নর্মাল গুলো থাকে না, তো এগুলো এটার সাথে আছে। হ্যাঁ, এখানে কন্ট্রোলারের অনেক ধরনের আবার গ্রিডের সাথেও সিঙ্ক আছে, সেগুলো আবার কন্ট্রোলার আছে। হ্যাঁ, তবে এই কন্ট্রোলারটা জেনারেটর সিঙ্কের ক্ষেত্রে আপডেট ভার্সন পরে এখন সব আসে না, যেটা ওরা মোটামুটি আর যখন আপনাদের পুরো জেনারেটরের সাথে ইজিলি সিঙ্ক হয়ে গেছে, পাসওয়ার্ডটা খোলার পরে আর কিন্তু মানে ঝামেলা হয় না, যেটা আমরা ফিল করছিলাম যে হয়তো। আরেকটা ইস্যু আপনার সাথে